অশোকের সময় শিলালিপিতে যেভাবে নাম্বারগুলো লেখা হতো তার মধ্যে 2, 5, 7, 0 এখনো সেভাবেই লেখা হয় ইংরেজিতেও। ব্রিটিশরা যখন এই ভারতে এলেন, ভিক্টোরিয়ার সময় যখন তারা শাসন সম্পূর্ণ নিলেন, তখন তাদের নিজের শাসনটাকে জাস্টিফাই করার জন্য তাদের এটা প্রমাণ করা দরকার হয়েছিল যে ভারতবর্ষের কোনো সভ্যতা নেই। তো চন্দ্রগুপ্ত মৌর্য তখনও একেবারে তৈরি হচ্ছেন নন্দবংশকে ধ্বংস করবার জন্য, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু আলেকজান্ডারের থেকে খুব ইনফ্লুয়েন্স ছিলেন, প্রায় হিরো ওয়ারশিপ টাইপের ব্যাপার। সম্ভবত যেই পুরুর যুদ্ধের কথা বলা হয়, সেই পুরুর যুদ্ধে আলেকজান্ডারের তরফ থেকে চন্দ্রগুপ্ত লড়েছেন। এবার একটা ভুল ধারণা আছে যে কলিঙ্গ যুদ্ধের পরে বোধহয় অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত ভক্তি আন্দোলন হয়নি ততক্ষণ পর্যন্ত হিন্দু ধর্মের কোনো মূর্তি পূজার প্রচলনই ছিল না। সেই সময়কার হিসেবে রোমের সাম্রাজ্যের যা ইনকাম তার 25% আসতো শুধুমাত্র ইন্ডিয়ান জাহাজের থেকে ট্যাক্স নিয়ে। চীনের একমাত্র 3000 বছরের ইতিহাসে এখনো পর্যন্ত একজনই হয়েছেন মহিলা রানী যিনি পুরো চীন চালিয়েছেন, এবং সেই মহিলা রানী যে চালিয়েছিলেন তার সমস্ত সাপোর্ট সিস্টেমটা ছিল ভারত। হিউয়েন মারাই যেতেন, মানে বলি হয়ে যেতেন। নৌকো করে যাচ্ছেন, রাত্রিবেলায় ডাকাতরা যারা হচ্ছে কালীর ভক্ত তাকে ধরে দিলেন, কিন্তু এবার তারা বলছে যে না, আমাদের তো একটা বলি দিতে হবে এবং একটা পুণ্যাত্মাকে বলি দিতে হবে। মানকা বলে একজন চিকিৎসক, যাকে প্রধান করলেন বিমারিস্তানে বার্মাক বলে ইসলামিক এরিয়ার প্রথম হসপিটাল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। প্রথম কথা, থ্যাংক ইউ ফর 5000 সাবস্ক্রাইবার্স। এত তাড়াতাড়ি আমরা 5000 পৌঁছাবো আমরা সত্যিই ভাবিনি। আমরা ভেবেছিলাম আরও আস্তে আস্তে হবে, বাট যেভাবে আপনারা বৈঠককে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে আপনারা বৈঠকের সঙ্গে যুক্ত হচ্ছেন, সেটা সত্যি খুবই ইন্সপায়ারিং, খুবই আত্মবিশ্বাস বাড়ায় আমাদের যে আমরা একটা ঠিক কাজ করছি বোধহয়। প্রেমাশিস কিছু বলতে চাইলে বলো দর্শকদের। না, আমি তো প্রতিবার যেটা বলি সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস, এবং আমাদের ফ্যামিলিটা আরও বড় হচ্ছে। মেম্বারশিপও অনেকজন মানুষ মেম্বার হয়েছেন। বাকি যারা সাবস্ক্রাইবার সবাইকেই অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, আমরা আরও এগিয়ে যাই। আরেকটা জিনিস হচ্ছে যে বইয়ের সাজেশন করছেন আমরা দেখছি, কিন্তু সব করতে থাকুন। আসলে কি একটা বই পড়তে ইন্টারেস্টেরও তো ব্যাপার থাকে, সবসময় সেই বইগুলো পাওয়া, সেই বইটার উপরে ইন্টারেস্ট এটা হয়ে ওঠে না। রাইট। তো যেমন যেমন করে পারছি ধীরে ধীরে এগোচ্ছি আর কি। একসময় নিশ্চয়ই আপনারা যেই সাজেশনগুলো করছেন সেগুলো সব আমরা একসময় পড়ে উঠতে পারবো। আর যেটা প্রেমাশিস বলছিল সেটা হলো মেম্বারশিপের জন্য জয়েন বলে একটা বাটন আছে, যে বাটনটা সাবস্ক্রাইব বাটনটার জাস্ট পাশে। সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করার পরে জয়েনে ক্লিক করলে আপনারা মেম্বারশিপ নিতে পারেন, আমাদের সঙ্গে আরও যুক্ত হতে পারেন। এবং যেটা আমি প্রত্যেকটা এপিসোডেই বলি অলমোস্ট, সুপার থ্যাঙ্কস বলে একটা বাটন আছে। যদি আপনাদের মনে হয় যে আপনারা এই বৈঠককে সাপোর্ট করতে চান, তাহলে সেই বাটনটা অবশ্যই ক্লিক করবেন। যতটুকু কন্ট্রিবিউশন আপনাদের তরফ থেকে আমরা পেতে পারি, তাহলে আমাদের সাহস এবং ভবিষ্যতের যাত্রাটা আর একটু সুবিধার হয়। প্রত্যেকটা এপিসোডে যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে বলি, প্রত্যেকটা এপিসোডে আমরা একটা বই নিয়ে কথা বলি। প্রেমাশিস সেই বইটা পড়ে এবং পড়ার পর সেই বইটা নিয়ে একটা অ্যানালিটিক্যাল ভিউ প্রেমাশিসের তরফ থেকে আসে, এবং বইটাতে যা লেখা আছে সেটাকে আরও ডিটেলে বলার চেষ্টা করা হয়। আর আমি এখানে বসে সেটা শুনি এবং আমার সঙ্গে আপনারাও শোনেন। তো আজকের আমরা যে কটা এপিসোড করেছি তার মধ্যে দেখেছি নতুন নলেজের প্রতি মানুষের আকর্ষণ আছে, এবং বিশেষ করে ইতিহাসের প্রতি। হ্যাঁ, আমরা অনেকদিন পর আবার ইতিহাসে ফিরছি, বুঝলেন তো। বেশ কিছুদিন আমরা অনেক অন্যান্য কথা বলেছি, তবে এটা আমার মনে হলো যে একটা আবার ইতিহাসে ফেরা যাক। গল্পগুলো আপনাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে পড়তে। রাইট। আর ইতিহাসকে আমরা গল্পের মতো করেই দেখি, এবং অবভিয়াসলি একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো ভারতের ইতিহাস। কারণ আজকে যে বইটা, সেই বইটার সম্পর্কে বলার আগে একটা জিনিস বলি, সেটা হলো আমরা ছোটোবেলা থেকে ভারতকে কিন্তু চিরকালই মানে এটা ঠিক আছে, একটা দেশ আছে নিজের মতো, বড় দেশ, তাতে অনেক লোক এসছে এবং তারাই নাকি ভারতকে যা করার করেছে। এবং ব্রিটিশদের রাজের পর ব্রিটিশ রাজ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি আমাদের ইতিহাসে, স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি, ভারত কী করে স্বাধীন হলো সেটা জানতে পারি, মুঘল সাম্রাজ্য নিয়ে অনেক কিছু জানতে পারি। কিন্তু রিসেন্টলি একটা ডিসকোর্স কিন্তু তৈরি হয়েছে, একটা নতুন আইডিয়া তৈরি হয়েছে যে ইন্ডিয়া যে সোনে কি চিড়িয়া বলে যে ব্যাপারটা, এটা কেন বলা হতো। ইন্ডিয়া এক সময় যে প্রচণ্ড প্রসপারাস একটা দেশ ছিল, সে নিয়ে বারবার কথা বলা হয়। এখন শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকে আমরা কিন্তু এই নিয়ে কথা বলিনি। সো এখানেই এখানেই এই বইটার ইম্পর্টেন্স। সেটার বইটার নাম হলো দ্য গোল্ডেন রোড বাই উইলিয়াম ডালরিম্পল। ইনি একজন অত্যন্ত বিরাট বড় হিস্টোরিয়ান, এবং ভারতের হিস্ট্রি নিয়ে তিনি অনেকগুলো দারুণ কাজ করেছেন।
এখানে লেখাই আছে আউটস্ট্যান্ডিংলি গিফটেড হিস্টোরিয়ান ম্যাক্স হেস্টিংস লিখেছে সানডে টাইমসে, এবং দ্য সানডে টাইমস বেস্ট সেলার অথার ইনি, এবং এনার অনেক বই, এবং ইনি বেশ পপুলার অথার একজন। হ্যাঁ, কিন্তু উইলিয়াম ডালরিম্পেল এখন পর্যন্ত যা লিখেছেন সেগুলো মূলত কিন্তু ব্রিটিশ কলোনিয়াল সময়ের থেকে বাকি ইন্ডিয়ার হিস্ট্রিটা। কারেক্ট। এই প্রথম উনি ভারতবর্ষের একদম প্রি মুঘল এরাতে চলে গেলেন। প্রায় হরপ্পা সভ্যতার সময় থেকে ভারতবর্ষের ইতিহাসটাকে দেখার চেষ্টা করেছেন আর কি। আমরা এনার আগে উইলিয়াম ডালরিম্পেলের একটা বই নিয়ে আমরা কথা বলেছি, যেখানে ওই পলাশির যুদ্ধ ইত্যাদি নিয়ে অনেক কথা হয়েছে। এখানে আমরা একদম অন্যরকম একটা গল্প শুনতে পাবো। বেশ, তাহলে গল্প শোনার যে ইন্টারেস্ট সেটা আপনাদের যেরকম আমারও সেরকম, তো শুরু হোক। এবার এখানে লেখা আছে দ্য গোল্ডেন রোড, হাউ এনশিয়েন্ট ইন্ডিয়া ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড। এবার যেই সভ্যতাগুলো সারা পৃথিবীকে বদলেছে মানে বিজ্ঞানের দিক থেকে বদলেছে, আর্টের দিক থেকে বদলেছে, দর্শনের দিক থেকে বদলেছে, সম্পদের দিক থেকে বদলেছে, সেই দেশগুলোর নাম যখন করা হয় তার মধ্যে একমাত্র ভারতীয়রা ছাড়া কেউ ভারতবর্ষের কথা বলে না। এবং ভারতীয়রাও যেটা বলে সেটা হচ্ছে একটা, যেটাও বলছিলি তুই আর কি, যে ন্যারেটিভ একটা হচ্ছে যে সব কিছুই ভারতে ছিল। মানে আমরা প্লাস্টিক সার্জারিও জানতাম, আমরা এরোপ্লেন ওড়ানো জানতাম, এই জাতীয় একটা অত্যন্ত বালখিল্য কথাবার্তা এটা চলতে থাকে। সেটা যেমন একটা এক্সট্রিম এবং ভুল, তেমনি আরেকটা ভুল হচ্ছে যে না, এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল চায়না এবং সিল্ক রোড। সিল্ক রোডটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট ছিল। রোড এবং সিল্ক রুটও বলা হয়। সিল্ক রুট, হ্যাঁ, সিল্ক রুট বা সিল্ক রোডের কনসেপ্টটা। এবার মজাটা হচ্ছে যে 1200-1300 খ্রিস্টাব্দের আগে অবধি সিল্ক রুটের কোনো অস্তিত্বই ছিল না। এটা এখন ঐতিহাসিকভাবে প্রমাণিত। একটা রেলওয়ে 1877 খ্রিস্টাব্দে একটা রেল রোড সৃষ্টি করার চেষ্টা করা চায়না থেকে ইউরোপের ওই দিকটাতে আর কি। তখন প্রথমে এটাকে সিল্ক রুট বলা হয়। রেল রোড তৈরি তখন 1877-এ প্রথম এই কথাটা উঠে আসে। তারপরে চাইনিজরা খুব সুন্দর করে গল্পটাকে বানিয়েছেন, এবং রাজনীতির কারণে ইত্যাদি কারণে এখন সিল্ক রুটটাই সবাই মনে করে যে ওটাই রুট। উইলিয়াম ডালরিম্পল এটা প্রমাণ করার চেষ্টা করলেন যে না, সিল্ক রুট নয়, আসলে ভারতবর্ষ ছিল সমস্ত পৃথিবীর সাথে এশিয়ার যে সংযোগ সেটা হয়েছে ভারতবর্ষের থ্রুতে। মানে সিল্কও যে পৌঁছেছে অন্যান্য দেশে, চীনের সিল্ক, সেটা ভারতবর্ষ হয়ে পৌঁছেছে অন্যান্য দেশে। তার মানে আজকের এই এপিসোড দেখলে যেটা বুঝতে পারছি, আমি এবং আপনারা সবাই মিলে ভারতীয় হিসেবে আরেকটু বোধহয় গর্ববোধ করতে পারবো। সেটা হতে পারে। যেমন কিছু উদাহরণ তো পাওয়া যায়, যা ধর মিশরের মমির নাকে, রামসেসের মমির নাকে গোলমরিচ পাওয়া গেছে। এবার যদি সেই সময় 2100 BC বা তার সেই সময় যে সময় মমি তৈরি হচ্ছে, সেই সময় যদি ভারতের সাথে ইজিপ্টের কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে গোলমরিচ ওখানে পাওয়ার কথা নয়। ব্ল্যাক পেপার যেটাকে বলে, ব্ল্যাক পেপার পাওয়ার কথা নয়। তারপর ধর সবচেয়ে বড় যেটা প্রমাণ সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এই যে 1 2 3 থেকে আমরা 0, এই যে 10টা নাম্বার দিয়ে পৃথিবীর একমাত্র যদি ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ কোনোটাকে বলতে হয় তাহলে সেটা নাম্বার। সেই নাম্বারটায় অশোকের সময় শিলালিপিতে যেভাবে নাম্বারগুলো লেখা হতো তার মধ্যে 2 5 7 0 এখনও সেভাবেই লেখা হয় ইংরেজিতেও। 2 এর সিম্বল বদলায়নি, কিন্তু বেশিরভাগ জায়গাতে 2 ওভাবেই লেখা হয়। এবং এটা যে ভারতীয় নাম্বার সিস্টেম সেটা এখনো ঐতিহাসিকভাবে প্রমাণিত। আর্যভট্টের একটা বড় ভূমিকা আছে, এবং নাম্বার সিস্টেম তৈরি হওয়ারই একটা ইতিহাস আছে। তারপর ধর যারা সাউথ ইস্ট এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় ঘুরতে যান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, সেখানকার এয়ারপোর্টের নাম সুবর্ণভূমি এয়ারপোর্ট। সুবর্ণভূমি তো সংস্কৃত শব্দ। যারা ইন্দোনেশিয়া যাচ্ছে তারা ওখানে গেলে পরে ওখানকার আর্টের মধ্যে দেখছে রামায়ণ। কাম্বোডিয়া যাবি, কাম্বোডিয়ার রাজা যে, সে নামের আগে রাজা শব্দটাই ব্যবহার করে, সেটা তো ভারতীয় শব্দ। ওদের রাজধানীকে এখনো কাম্বোডিয়ানিয়াতে আয়ুথা বলা হয়, যেটা হচ্ছে অযোধ্যা শব্দটার একটা অপভ্রংশ আর কি, আয়ুথা। ভারতবর্ষে হিন্দু ধর্মের সবচেয়ে বড় মন্দির কাম্বোডিয়াতে, আঙ্কর ভাট। তারপর ধর বুদ্ধিজম যে সারা পৃথিবীতে ছড়িয়েছে, চায়নাতে সবচেয়ে বেশি বুদ্ধিস্ট আজকের দিনে, কিভাবে পৌঁছলো? তো এগুলোতে মোটামুটি বোঝা যায় যে ভারতবর্ষ প্রচণ্ডভাবে সারা বিশ্বের সাথে কানেক্টেড ছিল।
এবং অত্যন্ত একটা সমৃদ্ধ সভ্যতা এই দেশে ছিল দীর্ঘদিন যাবৎ। কিন্তু এই কথাটা শোনা যায়নি বা এই কথা নিয়ে রিসার্চ হয়নি। তার কয়েকটা কারণ আছে। যেমন প্রথম কারণ হচ্ছে একটা, ব্রিটিশরা যখন এই ভারতে এলেন, ভিক্টোরিয়ার সময় যখন তারা শাসন সম্পূর্ণ নিলেন, তখন তাদের নিজের শাসনটাকে জাস্টিফাই করার জন্য তাদের এটা প্রমাণ করা দরকার হয়েছিল যে ভারতবর্ষের কোনো সভ্যতা নেই, ভারতকে তো আমরা এসে সভ্য করছি, সেজন্যই আমরা ভারতবর্ষে এসেছি। তো কাজেই ভারতবর্ষ খুব সমৃদ্ধশালী ছিল এটা বলাটা ঠিক নয়। হ্যাঁ, তাহলে আমাদের গৌরব কোথাও কমবে, আর আমাদের গৌরব কমবে, এবং ভারতবর্ষকে শাসন করার কোনো জাস্টিফিকেশন, কোনো বৈধতা আমাদের জন্মায় না যদি এটাই একটা বড় সভ্য দেশ হয়। হ্যাঁ, তার মানে তো যেটা বলতে চাইলি যে ব্রিটিশরা অ্যাকচুয়ালি এই জিনিসটা করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো যে তারা এমন একটা দেশ প্রজেক্ট করতে চেয়েছিল যে দেশটার চেয়ে তারা অনেক বেশি প্রসপারাস এবং সভ্য, যাতে ওদের ওই শাসন করার ক্ষমতাটা জন্মায়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যারা ওরিয়েন্টালিস্ট ছিলেন, ধর উইলিয়াম জোন্স বা ম্যাক্স মুলার, এরা স্পিরিচুয়ালিটি নিয়ে, ভারতবর্ষের স্পিরিচুয়ালিজম নিয়ে এত বেশি ফোকাস করলেন যে ভারতবর্ষের যে ব্যবসার একটা বড় দিক ছিল সে জিনিসটা তারা, ব্যবসা এবং শাসনের দিকটা, সেদিকটা তারা কিন্তু উপেক্ষা করলেন। তো তারা বললেন যে ভারতবর্ষ স্পিরিচুয়ালি খুব স্ট্রং ছিল, কিন্তু তার ভারতবর্ষে যে ঐতিহ্যশালীও ছিল, সমৃদ্ধ ছিল, সে কথাটা আর তারা সেভাবে রিসার্চ করলেন না। এটা একটা কারণ গেল। দ্বিতীয় কারণ হচ্ছে যে ওই 1930-40-এর সময় ফ্রেঞ্চ কিছু আর্কিওলজিস্ট এরা বের করলেন যে হ্যাঁ, সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতবর্ষের একটা সাংঘাতিক যে সংযোগ ছিল সেটা বোঝা যাচ্ছে। সেই সময়টা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেরও সময়। ঠিক সেই সময়ে অর্থাৎ ভারতীয় জাতীয়তাবাদটাকে তখন মানে আরও বেশি গুরুত্ব দেওয়াটা ভারতীয়দের পক্ষে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। তো সে সময় একটা গ্রেটার ইন্ডিয়া সোসাইটি বলে তৈরি হলো, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরও সেটা চেয়ারম্যান ছিলেন প্রথম। তো সেখানেই ভারতবর্ষ কত ঐতিহ্যশালী, ভারতবর্ষ কত শক্তিশালী, এই জিনিসটা প্রজেক্ট করার চেষ্টা হলো, রমেশচন্দ্র মজুমদার ইত্যাদি ঐতিহাসিকরাও। কিন্তু সেখানে তারা একটা জিনিস করলেন যে ভারতবর্ষের উপনিবেশ নাকি দক্ষিণ পূর্ব এশিয়ায় ছিল, ভারতবর্ষের উপনিবেশ, হ্যাঁ, এটা প্রজেক্ট করার চেষ্টা করলেন। আচ্ছা। এবং এমনভাবে ব্যাপারটাকে বললেন যেটা এখনও একটা বিশেষ রাজনৈতিক মতবাদ থেকে পুষ্ট হয়, যে সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াকে ভারতবর্ষই সভ্যতা শিখিয়েছে। তো কাজে যখন সেই দেশগুলো স্বাধীন হলো, তাদের পক্ষে তো এটা খুব খারাপ ব্যাপার যে ভারতবর্ষ থেকে এসে আমাদেরকে সভ্যতা শিখিয়েছে, তার মানে আমরা অসভ্য ছিলাম, যেটা আমাদের এখন ভারতীয়দের খারাপ লাগে। এইগুলো কোন দেশগুলো? কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই দেশগুলো। তো তারা তখন এটাকে একেবারে বললো না, এরকম কিছু ছিল না, ভারতবর্ষের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু এখানকার সভ্যতা নিজেদের মতো করেই হয়েছে। তো কাজে ওই ভারতবর্ষের প্রভাবটা সেভাবে ঐতিহাসিক রিসার্চ হলো না। এটা একটা। সিল্ক রোডের কথাটা আমি বললাম, বা সিল্ক রুটের কথাটা বললাম, যে চাইনিজরা বেটার স্টোরি বলতে পেরেছিল। আসলে ওটা 1877-এর আগে কোনো অস্তিত্বই নেই, কোনো ঐতিহাসিক দস্তাবেজ নেই যেটা 1300 বা 1400 খ্রিস্টাব্দের আগে সিল্ক রুটের অস্তিত্ব সম্বন্ধে কোনো কথা বলছে। ঐতিহাসিক কোনো দস্তাবেজ নেই। আরেকটা হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হবার পর একটা তো ভারতবর্ষের যারা তখন শাসক হলেন তাদের পক্ষে একটা বড় প্রজেক্ট ছিল যে এত ডাইভার্স একটা জায়গা, এত রকমের কালচার, এটাকে ঠিক করে রাখাটা জরুরি। কাজেই ভারতবর্ষ সারা পৃথিবীর সাথে কি করছিল সেটার বদলে ভারতবর্ষের নিজেদের ভেতরের ইতিহাসটাকে তারা গুরুত্ব দিলেন বেশি। হ্যাঁ, সেটাও দিলেন বটে। হ্যাঁ, এবং এই 1300-1400 এই 1100 খ্রিস্টাব্দের পরে অ্যাকচুয়ালি ভারতবর্ষের সমৃদ্ধিটা কিন্তু ছিল না। যে সময় থেকে ইব্রাহিম লোদি বা অন্যান্য, সেই অর্থে যেটাকে ইসলামিক পিরিয়ড বলা হয়, মুঘল সাম্রাজ্যের আগে অবধি যে মাঝখানের সময়টা, সেই সময়টা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সমৃদ্ধি খুব কমে গেছিল। ভারতবর্ষের সমৃদ্ধি আবার বাড়ে মুঘলদের সময় এসে। কিন্তু এটাকে একটু ধর্মীয় চেহারার এটা যেহেতু নেওয়া শুরু করে, কাজে ওই ইতিহাসটাকে তারা সেভাবে প্রচার এবং প্রসার করলেন না, যে 1100 খ্রিস্টাব্দের পরে ভারতবর্ষে অ্যাকচুয়ালি ইসলামিক ইনভেশন যেটা হয় তারপরে ভারতবর্ষের সমৃদ্ধি কমে যায়। হ্যাঁ, কিন্তু তার আগে বা তার পরে তো হরপ্পা সভ্যতা, হরপ্পা বা মহেঞ্জোদারো, এইটা তো পাওয়া গেছে বোধহয়। হ্যাঁ, আমরা সেখানে আসবো। আমি বলছি যে কেন এই গল্পগুলো প্রকাশ পায়নি, তার কারণ হচ্ছে এগুলো। আর
মানে আমি বলছি যে ওই ইসলামিক পিরিয়ডে কোনো মুসলিম রুলার এসে ভারতবর্ষকে লুট করেননি, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা কিন্তু করা হয়েছিল, যে জিনিসটা ভুল। যে ভারতবর্ষ অত প্রসপারাস ছিলই না যে তুমি লুট করতে পারো, এরকম একটা প্রজেকশন দেওয়া হয়েছিল। সেটা রাজনৈতিক এবং ধর্মীয় কারণে করা হয়েছিল, কিন্তু ঘটনাটা তা নয়। অ্যাকচুয়ালি মুঘল যেই সময়টা ছিল আর কি 1100 সময় থেকে মুঘলদের আসার আগে অবধি কিন্তু ভারতবর্ষ যেই ইসলামিক পিরিয়ডটার মধ্যে দিয়ে গেছে সেখানে লুটতরাজ হয়েছে। সেটা একটা কারণ, সেই ইতিহাসটাকে কমানো হলো। আর লাস্ট হচ্ছে যে ভারতবর্ষ বলে কিছু ছিল না, এরকম একটা থিওরির, মানে এখনও যে ভারতবর্ষের বিরোধী দলের মূল নেতা কিছুদিন আগে একটা জায়গায় গিয়ে সে বলেছে যে ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষ বলে কিছু ছিল না। তো এরকম একটা থিওরি ওর জন্ম নিল। কিন্তু যে হিউয়েন সাং যাকে আমরা বলি বা জুয়ান সাং, হিউয়েন সাংয়ের কথাতেও কিন্তু পরিষ্কার যে যখন তিনি ভারতবর্ষে প্রবেশ করছেন আফগানিস্তানের দিক থেকে, তিনি বলছেন যে আমি ভারতবর্ষে প্রবেশ করছি। ফাহিয়েনও বলেছেন, আলেকজান্ডার বলেছেন, কিন্তু সেই ইতিহাসটাকে আমরা গুরুত্ব দেওয়া হয়নি। তো এই সমস্ত কারণে ভারতবর্ষ যে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল সেই জিনিসটা ইতিহাসে সেভাবে বলা হয়নি এতদিন অবধি। আর এই বইটাতে অ্যাকচুয়ালি এটা নিয়েই কথা হচ্ছে। রাইট, এই বইটাতে এটা নিয়েই কথা হয়েছে। বেশ। এবং উনি হরপ্পা সভ্যতার সময় থেকেই শুরু করছেন। একটা তো আমি বললাম যে ইজিপ্টের মমির কথা, কিন্তু তারও আগে ধর বলছি যে মালাবারের টিকউড মানে সেগুন কাঠ, হাতির দাঁতের জিনিসপত্র, তারপরে ইন্ডিয়ার মার্বেল, এগুলোর উল্লেখ কিন্তু সুমেরুতে মানে মেসোপটেমিয়ার যে ক্লে ট্যাবলেট সেগুলোতে পাওয়া গেছে। মানে যেই মেসোপটেমিয়ান সভ্যতাকে পৃথিবীর প্রথম সভ্যতা বলা হয়, হ্যাঁ, সেখানে পাওয়া গেছে। এবং এটা বুঝতে হবে যে তখন কিন্তু সেই ধরনের মানে স্থলপথে সেই বাণিজ্যটা হয়নি, সেটা কিন্তু জলপথে হয়েছে। অর্থাৎ ভারতবর্ষে তখন একটা শিপ বিল্ডিংয়েরও একটা বিরাট ব্যাপার ছিল, কারণ স্থলপথে অত বড় বড় জিনিস সেগুন কাঠ নিয়ে যেতে হবে, পাথর নিয়ে যেতে হবে, মার্বেল স্টোন, আর অনেকটা সময়ের ব্যাপার। হ্যাঁ, অনেকটা সময়ের ব্যাপার। তো সেগুলো কিন্তু ছিল না, বরং উল্টোটা আছে যে বোটে যে হয়েছে সেটার উল্লেখ আছে অনেকাংশে। তাহলে একটা জিনিস আমি জিজ্ঞেস করি, শুধু এখানে বলেছেন কিনা জানি না, মেসোপটেমিয়ান সভ্যতাকে তো মানে তারপর কিছু অন্য কথা তৈরি হয়েছে, কিছু অন্য লোক কথা বলেছে যে ইন্ডাস ভ্যালি যেটা, সেটা ইজ দ্য ফার্স্ট সভ্যতা। মোটামুটি আমরা এটা মেনে নিতে পারি যে মেসোপটেমিয়া এবং হরপ্পা একই সময় ছিল, একই কাছাকাছি সময় ছিল। না হলে তো মেসোপটেমিয়ান সভ্যতাতে এইটার উল্লেখ পাওয়া যেত না। তারও আরেকটা জিনিস আছে, মেসোপটেমিয়ার সাম্রাজ্যের মধ্যে যেটা ব্যাবিলন সভ্যতা, ওখানে মেলুহাদের নিজস্ব গ্রাম ছিল। মেলুহা মানে যারা হচ্ছে এই ইন্ডাস ভ্যালির লোকজন, তাদেরকে মেলুহা বলা হতো। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের আমিষ একটা বই লিখেছে। হ্যাঁ, তো এই মেলুহাদের গ্রাম ছিল ওখানে, যেহেতু তারা এত বেশি বাণিজ্য যাতায়াত করতো। হ্যাঁ, আর ওখানে মানে হ্যাঁ, কেউ যদি বাণিজ্য করতে চায় তাহলে তাদের একটা নিজস্ব সেটআপ দরকার ওখানে, ওইটা ছিল। মেসোপটেমিয়ার সেই সময়কার যে সমস্ত হাড়গোড় পাওয়া গেছে আর্কিওলজিতে, তাতে ইন্ডিয়ান ডিএনএ পাওয়া গেছে। তো এটা কিভাবে হয় যদি সেই সময় কানেকশন না থাকে? তার মানে বাণিজ্য তো ছিল, বাণিজ্য ছিল। এবার কি পৌঁছতো সেখানে পৌঁছতে, আচ্ছা এখানে ইন্ডিয়ারও কিছু রেফারেন্স পাওয়া যায়, যেমন ধর সুবর্ণভূমি, তারপর ইস্টার্ন বলছি আমি, দক্ষিণ পূর্ব এশিয়ার নারকেল দ্বীপের কথা আমরা পাচ্ছি। নারকেল দ্বীপ মানে কোকোনাট আইল্যান্ড। তারপরে কর্পূর দ্বীপ, এগুলো সাউথ ইস্ট এশিয়ার, পুরো ইন্দোনেশিয়ার কথা হচ্ছে। তো ব্রোঞ্জের জিনিসপত্র ইন্ডিয়া থেকে যেত সেই সময়, পাথর যেত, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এমনও রয়েছে যে সেই সময় যে দারিউসের যে পার্সিয়ান প্রাসাদ, সেখানে ইন্ডিয়ান রুবিতে সাজানো হয়েছে, ইন্ডিয়ার জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে, এসব উল্লেখ দীর্ঘকালই রয়েছে। অর্থাৎ একেবারে হরপ্পা সভ্যতার সময় থেকে আমরা পাচ্ছিলাম যে ভারতবর্ষের একটা বাণিজ্য হচ্ছে সমস্ত পৃথিবীর সাথে। তারপর একটা সময় যেটাকে মূলত বৈদিক যুগ বলে, সেই বা হিন্দুদের যেই সময়টা, সেই সময় কিন্তু আমরা কোনো উল্লেখ আর পাইনি সেভাবে। তার একটা কারণ বোধহয় যে এই সমুদ্র পার করে ব্যবসা করতে যাওয়াটা বৈদিক ধর্মে একটু মানা ছিল। মানে মনুসংহিতাতেও লেখা আছে যে সমুদ্র পার করে বাইরে গেলে পরে জাত নষ্ট হয়, জাতীয় জিনিস। তো সেই সময়কার কিছু পাওয়া যায়নি, যে বৈদিক সভ্যতার বেশিরভাগ কিছুই পাওয়া যায়নি, কারণ সম্ভবত তখন যে স্ট্রাকচারগুলো কাঠ দিয়ে বাঁশ দিয়ে বানানো হতো, কাজে কিছুই পাওয়া যায়নি।
এর পরের আমরা পেলাম আলেকজান্ডারের সময় থেকে। আবার তার আগে বুদ্ধ এসে গেছেন, সেই সময় হচ্ছে। তো আলেকজান্ডার এসে 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষের আফগানিস্তানের দিকে এসে পৌঁছলেন। তক্ষশিলা, আলেকজান্ডারের লেখায় আমরা পাচ্ছি যে তক্ষশিলা তখন একটা বড় ইউনিভার্সিটি আছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষার কেন্দ্র। তো সেখানে আরেকজনের সাথে দেখা হলো তার, দুজনের সাথে, কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্য তখনও একেবারে তৈরি হচ্ছেন নন্দবংশকে ধ্বংস করবার জন্য, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু আলেকজান্ডারের থেকে খুব ইনফ্লুয়েন্স ছিলেন, প্রায় হিরো ওয়ারশিপ টাইপের ব্যাপার। সম্ভবত যেই পুরুর যুদ্ধের কথা বলা হয়, সেই পুরুর যুদ্ধে আলেকজান্ডারের তরফ থেকে চন্দ্রগুপ্ত লড়েছেন, এরকমও কিছু নিদর্শন পাওয়া গেছে। এবং আমরা আরও অন্যান্য বই থেকেও বলেছি যে কল্যাণ বলে একজন, যাকে মেগাস্থেনিস বা এনারা ক্যালেনাস বলতেন, ক্যালেনাস বা আসলে কল্যাণ, সেই সাধু এর সাথে আলেকজান্ডারের খুব ভালো লাগে, তাকে নিয়েও যান গ্রিসে। হ্যাঁ, সাধুর ব্যাপারে আমরা কথা বলেছিলাম, আমরা সম্ভবত কোনো একটা ইতিহাসের এপিসোডে আমরা এই নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, তো এই আমাদের তার মানে গ্রিসের সাথে এক ধরনের অত্যন্ত ভাবনার দিক থেকে আদান প্রদান শুরু হয়। এটাও বোঝা যায় যে আলেকজান্ডারের সাথে চন্দ্রগুপ্ত, কৌটিল্য এবং পুরুর যে কথাবার্তা হচ্ছে, যে আলেকজান্ডার জিজ্ঞেস করলেন যে তুমি কি ব্যবহার আশা করো, উনি বললেন যে রাজার প্রতি রাজার ব্যবহার। কিভাবে, কি ভাষায় কথা হচ্ছে? ঠিকই তো, মানে ভাষাটা কি, তাহলে তার মানে ভাষারও একটা মানে আদান প্রদান ছিল, না হলে পরে দুজনের মধ্যে কথাটা হচ্ছে কি করে? ঠিকই, এটা রয়েছে মেগাস্থেনিসের লেখা যে আলেকজান্ডার ভারতবর্ষের সাধুদের নিয়ে একসাথে ডিনার করেছেন এবং সেখানে বিভিন্ন শাস্ত্র কথা আলোচনা হয়েছে। ইনি ডায়োজেনিসের কথা, সক্রেটিসের কথা বলছেন আলেকজান্ডার, এরা কল্যাণকে নিয়ে যাচ্ছেন গ্রিসে। কি ভাষায় কথা হচ্ছে? তার মানে একটা তো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজের কথা, তার মানে আমরা বুঝতে পারি একটা কিছু তো আছে, একটা কোনো ভাষা তো ছিল যেই ভাষাটা এই কথোপকথনটা হয়েছে, না হলে তো সেটা সম্ভব না। আর সবসময় তো ইন্টারপ্রেটার থাকবে না, যদি ইন্টারপ্রেটারও তো থাকে সেটাও তো একটা ডিফিকাল্ট ব্যাপার আর কি। সেই সময় দুটো ভাষায় জানতে হবে, তো দুটো ভাষায় জানতে হবে, তার মানে কি একটা তো কানেকশন তো লাগবে তাদের, রাইট? তো এরপরে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, চন্দ্রগুপ্ত মৌর্য বড় হয়ে উঠলেন, নন্দবংশকে ধ্বংস করলেন, ধ্বংস মানে আক্রমণ করলেন এবং ভারতবর্ষে বড় একটা সাম্রাজ্য স্থাপন করলেন চন্দ্রগুপ্ত মৌর্য। সেলুকাসকে রেখে আলেকজান্ডার চলে গেছেন। সেলুকাসের থেকে একটা বড় অংশের জায়গা উনি কিনে নিলেন, কিনে এসব হলো। তারপরে চন্দ্রগুপ্তের নাতি অশোকের সময়টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বোঝা, যে অশোক কি করেছিলেন অ্যাকচুয়ালি। বিম্বিসার তেমন কিছু করেননি, বিম্বিসার জাস্ট কন্টিনিউ করেছিলেন। হ্যাঁ, বিম্বিসার তারপরে হ্যাঁ, বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের সময়টাকে এগিয়ে নিয়ে গেছেন। অশোকের সময় এবার একটা ভুল ধারণা আছে যেটা খুব আধুনিককালে মিটেছে, যে কলিঙ্গ যুদ্ধের পরে বোধহয় অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এটা তো সবসময় সবাই বলে, কিন্তু এটা ঠিক নয়। কলিঙ্গ যুদ্ধের বেশ আগে, অন্ততপক্ষে 3 বছর আগে, সম্রাট অশোক কিন্তু বুদ্ধিস্ট হয়ে যান। তারপরেও কলিঙ্গ যুদ্ধ করেন। তখন অবধি ওটা একটা ধর্ম, ওই অশোকা বলে সিনেমাটাতে যেরকম দেখিয়েছে ওরকম টাইপের কিছু একটা হবে হয়তো, যে বুদ্ধ ধর্ম নিয়েছেন কিন্তু সেভাবে সব ত্যাগ করতে হবে বা ধর্মের পথে চলতে হবে এই ভাবনাটা তার মাথায় তখনও আসেনি। তখনও যুদ্ধ চলছে। মানে তুই একটা জিনিস ভাব, যে সেই সময়কার রাজা আজকের জ্ঞান বুদ্ধি দিয়ে সেই সময়টাকে বিচার করলে ভুল হয়ে যাবে। আমরা বারবারই বলি যে ইতিহাসকে ইতিহাসের মতো করেই পড়তে হবে। তো সেই সময় রাজা মানে তো যুদ্ধ করতে হবে, রাজা মানে সাম্রাজ্য বিস্তার করতে হবে, যুদ্ধ করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। ঠিক। আচ্ছা, এর ফাঁকে একটা কথা বলে যে মেগাস্থেনিস যে এসছিলেন ভারতবর্ষে, আমাদের বিহারের পাটনা, যেটাকে পাটলিপুত্র বলে, সেটা সেই সময়ের পৃথিবীর সবচেয়ে বড় শহর ছিল। পৃথিবীর এথেন্সের থেকে অন্তত 11 গুণ বড় ছিল। মানে সেই সময়কার এথেন্সের কথা তো আমরা জানি, সক্রেটিস ইত্যাদির কথা। মেগাস্থেনিস নিজে লিখেছেন যে অন্ততপক্ষে 11 গুণ বড় ছিল এথেন্সের থেকে পাটলিপুত্র। এবং বড় মানে শুধু এলাকা নয়, সেটা একটা ওয়ার্ল্ড সিটি ছিল, চারদিকে দেয়াল খোঁড়া ছিল, মানে দেয়াল দিয়ে বাঁধা ছিল, তার 64খানা গেট। অসাধারণ, ভাবতেও কি ভালো লাগে। হ্যাঁ, তো এবার অশোক কলিঙ্গ যুদ্ধ জিতলেন এবং সাংঘাতিকভাবে সেখানে মানে
মারকাট হলো, প্রচুর রক্তক্ষয়, প্রাণহানি হলো, এবং এখনো পর্যন্ত ইতিহাসে যা জানা যায় যে তারপরে তার একটা হৃদয় পরিবর্তন হয়। এটা নিয়ে বহু মানুষ এখন প্রশ্ন তুলছেন যে আসলে কি হৃদয় পরিবর্তন হয়েছিল, নাকি উনি রাজ্য বিস্তারের জন্যে বা অন্য কোনো কারণে শান্তির পথে চলেন। কিন্তু এটা বুঝতে হবে যে সেই সময় সম্রাট অশোক যে শিলালিপি লিখেছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো রাজা এই কথাটা বললেন যে আই এম সরি, আমার কৃতকর্মের জন্য আমি দুঃখিত, আমার এটা করা উচিত হয়নি এবং এটা ধর্ম নয়। এটা প্রথম কোনো রাজা কিন্তু বললেন পৃথিবীর ইতিহাসে। ঠিক, কারণ রাজার তো যে ধর্ম, তার আগে তো আমরা যদি এনশিয়েন্ট টেক্সট বলি, তাহলে ক্ষত্রিয় ধর্ম হলো যুদ্ধ করা। গীতাও তাই বলে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করো, এটাই তোমার ক্ষত্রিয় ধর্ম। তার মানে রাজার তো ধর্মটাই ওটা ছিল। হ্যাঁ, মিথোলজির বাইরে গিয়ে তো ঐতিহাসিকভাবে তুই পাচ্ছিস না। দারিউসের সময়ও যেটা লেখা পাওয়া যাচ্ছে পার্সিয়ান, তিনিও নিজের স্ট্রেংথের কথা বলছেন। না, ধর্মসঙ্গত না যে বলছে, তার তো দেখ, অশোক তো তার এনশিয়েন্ট হিস্ট্রির অনুযায়ী ধর্ম অধর্মকে বিচার করছেন। সেইখানে তো তার ধর্ম ক্ষত্রিয় ধর্ম মানে যুদ্ধ করাই। হ্যাঁ, এবং অ্যাট দ্য সেম টাইম ও যদি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে থাকে, তখন বোধহয় ধর্ম নয় এই কথাটা আসার, বা হিংসা এই বিষয়গুলোর থেকে ওর বোধহয় একটা। হ্যাঁ, উনি তখন প্রথম ওনার শিলালিপি মানে নিজের পুরো সাম্রাজ্যের চারদিকে শিলালিপি স্থাপন করেন, 256 রাত নিজে সমস্ত রাজ্য ঘুরে বেড়ান। এবং সেখানে লেখা কি ছিল সেটা ইম্পর্টেন্ট। লেখা ছিল যে ভালোবাসা দিয়েই একজন রাজাকে অন্য রাজ্য জয় করতে হবে, যুদ্ধটা উপায় নয়। এবং বৌদ্ধ ধর্ম প্রচার করা শুরু করেন। এই কথাগুলো বলছি তার কারণ এটার একটা খুব বড় ইম্প্যাক্ট পড়বে এরপরে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারে। তো এই শুরু হলো এগুলো কথা বলা, যে না, সবাইকে বললেন যে বৌদ্ধ ধর্মের এই শান্তির বাণী ছড়িয়ে দেওয়া উচিত, কিন্তু জরুরি নয় যে আমার রাজ্য আমি বৌদ্ধ বলে সবাইকে বৌদ্ধ হয়ে যেতে হবে, এটা নয়। ফিলোসফিটা প্রচার করা উচিত বোধহয়। হ্যাঁ, সত্যমেব জয়তে, সত্যই একমাত্র জয়, এসব কথা উঠে আসছে তখন। এবং এটা তিনি বলছেন যেটা আজকের যারা শাসক তাদের পক্ষেও খুব জরুরি, এবং সেটা তখন থেকে এখন অবধি বোধহয় পৃথিবীর তো ছেড়ে দিয়ে আমাদের দেশের শাসকরাও বুঝে উঠতে পারেননি যে একজন রাজাকে সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান করতে হবে। আমি বৌদ্ধ সেটা বড় কথা নয়, আমি চাই সবাই বৌদ্ধ হয়ে যাক কারণ আমার এটা ভালো লাগে, কিন্তু তাই বলে এটা নয় যে অন্য ধর্মকে আমি সম্মান করব না। এটা সে সময় বলেছিলেন। ভারতবর্ষের অ্যাকচুয়ালি কনস্টিটিউশনে যে সেকুলারিজমের কনসেপ্টটা এখান থেকে আসছে, এটা রাধাকৃষ্ণ বলেছেন পরে, যে ইন্ডিয়ান সেকুলারিজম হচ্ছে এটা, যে সব ধর্মকে সমানভাবে সম্মান করা। এবং সেটার সোর্স হলো এটা অশোকের শিলালিপি থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে অশোক চক্র বা আমাদের এই মুহূর্তে অশোক স্তম্ভকে যদি এতটা গুরুত্ব দেওয়া হয়, তার মানে ফিলোসফিকেও অতটা গুরুত্ব দেওয়া উচিত, বা শাসকের আন্ডারস্ট্যান্ডিংকেও অতটা গুরুত্ব দেওয়া উচিত। তো এগুলো তো হলো অশোকের কি কাণ্ড কারখানা। অশোকের আরেকটা বড় কাণ্ড কারখানা যেটা ভারতবর্ষের ইতিহাসকে পুরোপুরি বদলে দেবে, সেটা হচ্ছে উনি বুদ্ধিস্ট কাউন্সিল করলেন। যেভাবে ক্রিশ্চিয়ান কাউন্সিল হয় তেমনি সমস্ত বৌদ্ধ ধর্মের বড় বড় লোকজনকে ডেকে উনি থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল করলেন। কাউন্সিলে ঠিক হলো যে বুদ্ধ তো মারা গেছেন অনেক দিন হলো, কিন্তু তার যে বিভিন্ন শরীরের অংশগুলো বিভিন্ন জায়গায় রাখা আছে, 8টা স্তূপ তার নিচে আছে, সেগুলোকে আবার খোঁড়া হবে এবং সেগুলোকে আরও ছোট ছোট অংশে বিভক্ত করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে স্তূপ বানিয়ে। এটা ঠিক হলো। 84,000 স্তূপে এটাকে ছড়িয়ে দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত হলো থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে। বেশ। তো এখান থেকে প্রথমে উনি ছেলে এবং মেয়ে মহেন্দ্র এবং সংঘমিত্র এদেরকে পাঠালেন শ্রীলঙ্কায়। তো এই প্রথম শ্রীলঙ্কায় মহেন্দ্ররা গেলেন, অনুরাধপুরাতে একটা স্তূপ তৈরি হলো, সেখানে উনি সাধনা টাধনা করেন, ওখানে বুদ্ধের কিছু অংশ। এবার এই সময় থেকে যেহেতু অশোক রাজা এবং উনি বুদ্ধিস্ট এবং বৌদ্ধ ধর্ম ছড়াতে চাইছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বুদ্ধিস্ট মনেস্ট্রি গড়ে উঠতে শুরু করলো, যার মধ্যে একটা জিনিস আমরা দেখতে, একটা বড় কেভ কমপ্লেক্স অজন্তা কেভের। তারপরে তো বিভিন্ন রাজা বিভিন্ন সময় ওটাতে আলাদা আলাদা বানিয়েছেন, কিন্তু শুরুটা ওই সময় থেকে অজন্তা কেভে বুদ্ধিস্ট মনেস্ট্রি তৈরি হলো। এবার অজন্তা কেভের যে ছবিগুলো সেগুলোকে ওনারাও করেছেন এবং অন্যান্য ঐতিহাসিকরাও, খুব প্রত্নতাত্ত্বিকরা খুব খুঁটিয়ে অবজার্ভ করে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন অজন্তার এই কেভ পেন্টিংয়ে, গুহাচিত্র যেগুলোকে বলে।
এক হচ্ছে ছবিগুলো খুব কসমোপলিটান, বুঝলাম না মানে মানে কসমোপলিটন মানে সেই ছবিগুলোর মধ্যে ইথিওপিয়ান রয়েছে, সেই ছবিগুলোর মধ্যে আরব দেশের লোক রয়েছে, সেই ছবিগুলোর মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার লোক রয়েছে, অ্যানথ্রোপোলজিক্যালি তো আলাদা আলাদা, পোশাক আশাক আলাদা, তাদের উপস্থিতি রয়েছে ওখানে। প্রথম দিকের অজন্তা কেভ পেন্টিংয়েই রয়েছে। তার মানে তো নিশ্চয়ই এদের কোথার থেকে এলো এরা? এরা তো যদি কেউ না দেখে তাহলে তো আঁকতে পারবে না, বা এদের সঙ্গে যদি যোগাযোগ না থাকে তাহলে কেন আঁকবে? আরেকটা জিনিস দেখা গেল যে একটা মানে সাধারণত বৌদ্ধ মূর্তি বা বৌদ্ধ সময়কার যে ঘটনাগুলো সেগুলোকে দিয়ে যদি কোনো চিত্রিত করতে একটা শান্ত সমাহিত মূর্তি দেখা যায়। অজন্তা গুহাচিত্র কিন্তু শান্ত সমাহিত নয়, ভাইব্রেন্ট সিটি লাইফের কথা বলা হচ্ছে। সেইখানে যেই শহরটা দেখা যাচ্ছে ভারতবর্ষেরই শহর হতে হবে, অন্তত যারা ভারতবর্ষ ব্রিটিশরা বানিয়েছেন বলে এখনও মানছেন তাদেরকে বলি ভারতীয় ভূখণ্ড, ভারতীয় উপমহাদেশের শহর, এটুকু তো আমরা মানতে পারি। ভারতীয় উপমহাদেশের শহরগুলো প্রচণ্ড ঐতিহ্যশালী মনে হচ্ছে, বড় বড় প্রসপারাস, বড় বড় প্যালেস, বড় বড় রাজমহল, লোকজনের গায়ে যে সমস্ত অলংকার রয়েছে সেগুলো দেখে মনে হচ্ছে এগুলো খুব ঐতিহ্যশালী একটা জায়গা। আর দেখা যাচ্ছে যে সেই চিত্রগুলোতে বড় বড় নাবিক এবং মানে বড় বড় নৌজাহাজের ছবি রয়েছে। যে জাতক স্টোরিগুলো, জাতকের গল্পগুলোই রয়েছে ওখানে মূলত অজন্তা কেভ পেন্টিংয়ে, সেগুলোতে প্রচুর গল্প যেগুলো বলছে মার্চেন্টদের কথা, যারা অন্য দেশে ব্যবসা করতে গেছিল। তো কোত্থেকে এলো? এলো কারণ হচ্ছে এই যে ভজে বা অজন্তাতে এই যে মনেস্ট্রিগুলো গড়ে উঠলো, এই মনেস্ট্রিগুলো কিন্তু এখনকার মতো শুধুমাত্র ধর্মকর্মের জন্যে মনেস্ট্রি নয়, এইগুলো ইকোনমিক সেন্টার। আচ্ছা, মানে আমরা ওই নাগা সন্ন্যাসীদের নিয়ে একটা এপিসোড আছে, ওটাতে আমরা কথা বলেছি। নাগা সন্ন্যাসীদের আশ্রমগুলো যেমনভাবে ইকোনমিক সেন্টার হয়ে উঠেছিল, যে তারা প্রচুর তাদের জমি আছে, চাষবাস হচ্ছে, সেখান থেকে তারা লোন দিচ্ছেন। হ্যাঁ, মানে ওখানে একটা ইকোনমিক কার্যকলাপ চলছিল। এই বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলো যে তৈরি হলো সেগুলোর মধ্যে এই প্রমাণ পাওয়া যাচ্ছে যে এগুলো ওই কার্যকলাপগুলো করতো। তারা লোন দিত ব্যবসায়ীদেরকে অন্য দেশে ব্যবসা করতে যাওয়ার জন্যে। বাহ, দারুণ ব্যাপার। তাদের নিজস্ব বানানো মানে বুদ্ধিস্ট নানদের বানানো কটনের জিনিসপত্র এক্সপোর্ট হতো। তার মানে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছিল এই অ্যারাউন্ড মনেস্ট্রিজ। এবং ওখান থেকে যখন ফিরে আসতেন সেই মার্চেন্টরা, তখন সুদে আসলে জিনিসটা তো দিতেনই, কিন্তু যেহেতু তাদের টাকা পয়সা দিয়ে এই মনেস্ট্রিগুলো সাহায্য করেছিল, তাই মনেস্ট্রিকে আরেকটু কিছু উপঢৌকন দেয়া, আরেকটু বিহারটাকে বড় করে তোলা, একটা কোনো স্তূপ বানিয়ে দেয়া, এই ব্যাপারগুলো শুরু হয়েছিল। এবং সেই সব লিপিগুলো রয়েছে যে এই ব্যবসায়ী এখান থেকে এটা করে এলেন এবং এটা উপহার দিলেন। তার মানে অশোক সেই সময় এই ব্যাপারটাকে প্রচার করার জন্য একটা এমন সিস্টেম তৈরি করা হয়েছিল যাতে শুধুমাত্র তারাই যে বড় করবে তা না, বাট অনেক লোক একসাথে এর পার্ট হয়ে উঠবে। রাইট, কারণ ওই যে 84,000 জায়গায় অশোক ছড়িয়ে দিতে বললেন, কে নিয়ে যাবে? সাথে সাথে তো বুদ্ধিস্ট মনকরাও যাচ্ছে, বুদ্ধিস্টদের যারা সন্ন্যাসী তারাও যাচ্ছে, তারা ওখানে ছড়াচ্ছে, তারা ওখানে একটা মনেস্ট্রি বানাচ্ছে, বিহার বানাচ্ছে, যেটাকে বিহার বলে, বিহার বানাচ্ছে, সেগুলোকে একটা ইকোনমিক সেন্টার তৈরি করছে, সেখান থেকে আরও ছড়াচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যাপারটাকে একটা সিস্টেমে নিয়ে আসা হয়েছে। একটা ইম্পর্টেন্ট জিনিস যারা বিভিন্ন জাদুঘরে মানে মিউজিয়ামে গেছে তারা জানে, হিন্দু ধর্ম প্রিডেটস বুদ্ধিজম, আমরা এটুকু জানি, ঐতিহাসিকভাবে সত্য। কিন্তু ভারতবর্ষের প্রাচীনতম যদি তুই বলিস যে মূর্তি বা মনুমেন্টস, সেগুলো কিন্তু বুদ্ধিস্ট মনুমেন্ট এবং বুদ্ধিস্ট মূর্তি, সেগুলো কিন্তু হিন্দু দেবদেবীর মূর্তি নয়। হিন্দু দেবদেবীর মূর্তি বরঞ্চ অজন্তা কেভে রয়েছে, যেটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, কিন্তু সেখানে ইন্দ্র, গরুড় এদের রেফারেন্স রয়েছে, সূর্যদের, যক্ষী এদের মূর্তি রয়েছে। তার কারণ হতে পারে যে সম্ভবত মহাভারত পড়লেও বোঝা যায় বা অন্যান্য পড়লে যে, এবং আচ্ছা এখানেই বলে দিই যে হিন্দু মূর্তি কিন্তু প্রথম এবং দ্বিতীয় খ্রিস্টাব্দের আগে কোনোখানে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কারণ যদি আমরা সেই সময়কার টেক্সট পড়ি
তাহলে তো একটা জিনিস তো বোঝা যায় যে হিন্দুত্ব বা সনাতন ধর্ম যদি বলি, সনাতন ধর্মে তো মূর্তি পূজার প্রচলন তখন ছিল না, যোগ্য হতো। যজ্ঞ হতো, যজ্ঞটাই প্রধান মানে প্রধান অফারিং টু দ্য গড। যতক্ষণ পর্যন্ত ভক্তি আন্দোলন হয়নি, হ্যাঁ, মূলত দক্ষিণ ভারতে, ততক্ষণ পর্যন্ত, এবং রাজারা মূর্তি বানাননি ততক্ষণ পর্যন্ত হিন্দু ধর্মের কোনো মূর্তি পূজার প্রচলনই ছিল না। ঠিক। এটা এবং নিয়ে এটা ঐতিহাসিকভাবে এটা নিয়ে কে যে কত বা কিছু বলবেন নিচে আমি বুঝতে পারছি, কিন্তু ঐতিহাসিকভাবে এটাই সত্য যে প্রথম এবং দ্বিতীয় খ্রিস্টাব্দের আগে ভারতবর্ষে হিন্দুদের কোনো মূর্তি, হিন্দু দেবদেবীর মূর্তি তৈরিই হয়নি। বেদ কিন্তু কখনোই মূর্তি পূজার কথা বলেনি। এটা মানে ঐতিহাসিকভাবে বা স্ক্রিপচারের ডিটেলে সবসময়ই প্রমাণিত। মানে পুরাণ তৈরি হয়েছে গুপ্তা পিরিয়ডে, মূলত গুপ্ত সাম্রাজ্যের সময় পুরাণ লেখা হয়। পুরাণ লেখা হয় ভক্তি আন্দোলনের সময়। এই ভক্তি আন্দোলন এবং পুরাণ লেখার আগে হিন্দুদের কোনো দেবদেবীর মূর্তি ছিল না, যজ্ঞ হতো। তো যাকে আমরা মূল আলোচনা থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ট্রিভিয়া। তো এবার ওই বুদ্ধিস্ট মনাস্ট্রিগুলোতে হচ্ছে। এবার কোথায় হচ্ছে ব্যবসাটা? এই যে যাচ্ছেন এরা যাচ্ছেন কোথায়? কোথাও তো এরা যেতে হবে ব্যবসা করতে। ক্লিওপেট্রা, অ্যান্টনি ক্লিওপেট্রার গল্প আমরা জানি। অ্যান্টনি ক্লিওপেট্রা অগাস্টাস বলে এক রোমান রাজা, তার কাছে হেরে যান 31 BC-তে, খ্রিস্টপূর্ব 31 সালে তারা হেরে যান এবং সুইসাইড করেন, আত্মহত্যা করেন। এবার রোমান বন্দর তৈরি হলো ইজিপ্টে, ওই মেডিটেরিয়ানিয়ান এলাকা যেটা, ওইখানে রোমান বন্দর তৈরি হলো। তার আগে অবধি ততটা ব্যবসা ভারতবর্ষের সাথে হতো না। ইজিপ্টের ওই রুটটাতে, রেড সি রুট, যেটাকে লোহিত সাগরের যেটা জায়গা, সেই সময় ভারতবর্ষে তো চিরকালই একটা ওই নৌকো এবং বড় জাহাজ বানানোর শিল্প ছিল। এই যে মৌসুমি বায়ুকে ব্যবহার করে লোহিত সাগরের ওদিক দিয়ে জাহাজ যাবার একটা পদ্ধতি বেরোলো এবং শুরু হলো ব্যবসা ইজিপ্টের সাথে, রোমান ইজিপ্টের সাথে, রোমান সাম্রাজ্য। ক্লিওপেট্রা অ্যান্টনির সময় অতটা বেশি ব্যবসা হতো না। এটা আমরা প্রমাণ কি করে পাই যে সেই সময় ভারতবর্ষের বাইরে সেই সময়কার রোমান কয়েন আর কোনো দেশে এত বেশি পাওয়া যায় না, রোম ছাড়া। তার মানে রোমের সঙ্গে একটা প্রপার ব্যবসার সম্পর্ক ছিল ভারতের। কি যেত ভারতবর্ষ থেকে? ভারতবর্ষ থেকে যেত হীরা, ভারতবর্ষ থেকে যেত রুবিজ, মানে বিভিন্ন প্রেশার স্টোন, চন্দন কাঠ, সেগুন কাঠ, হাতির দাঁত, আর মাসলিন, কটন মাসলিন। চাইনিজ সিল্ক কিছুটা যেত। চাইনিজ সিল্কের ব্যবহার কিন্তু তুই যদি পুরনো রোমান স্ট্যাচুস দেখিস আমরা সেই সময়কার, তারা কেউ সিল্ক পরে নেই, তাদেরকে দেখছি প্রায় স্বচ্ছ একটা জামা পরে আছে, সেটা হচ্ছে মসলিন, যেটা ভারতের বিশেষত বাংলার, কারণ তাম্রলিপ্ত বা এখনকার যেটা তমলুক, সেটা কিন্তু সে সময় খুব বড় একটা বন্দর ছিল। হ্যাঁ, এবং খুব ইম্পর্টেন্ট একটা শহর সেই সময়, ইম্পর্টেন্ট একটা জায়গা। হ্যাঁ, তবে এই যে ব্যবসাটা লোহিত সাগরের সাথে হতো, এটার মূল জায়গাটা ছিল গুজরাতের বিভিন্ন পোর্ট থেকে লোহিত সাগর অবধি একটা ব্যবসার রাস্তা তৈরি হয়েছিল এবং তারা প্রচুর সোনা নিয়ে আসতেন ওখান থেকে, কারণ এগুলো বিক্রি হতো। সেই সময়কার যারা পছন্দ করতেন না এই জিনিসটাকে, তারা প্রতি সব বছরে প্রায় 120খানা জাহাজ রোমার বন্দরে যেত ভারতবর্ষ থেকে। সেই কারণেই বোধহয় এই জিনিসগুলোর রেফারেন্স কিন্তু আমরা ইয়েতেও পাই, রূপকথাতেও পাই, যে চাঁদ সওদাগর গেলেন 7টা জাহাজ নিয়ে বাণিজ্য করতে। এটা তো অ্যাকচুয়ালি এটারই কথা। হ্যাঁ, এটা কি, হ্যাঁ, তারপরেও হয়েছে চাঁদ সওদাগর। এবার যদি আমি ইস্ট কোস্ট থেকে বলি, ইস্ট কোস্ট থেকে ব্যবসা, আমরা সেই গল্পেও আসবো, মানে পূর্ব দিকের যে কোস্টটা আর কি, পূর্ব দিকের কোস্টের থেকে ব্যবসাটা কিন্তু বলতো দক্ষিণ পূর্ব এশিয়া, কিন্তু সেটা তখন মূল ব্যবসা ছিল না। মূল ব্যবসাটা এই সময় যখন বলছি আমি, এই প্রথম শতাব্দী কথা, তখন মূলত ওই দিকের ব্যবসাটা হতো গুজরাট থেকে। এবং এছাড়া 180টা জাহাজ বলছিস? 120টা জাহাজ, 120টা জাহাজ যেত। রোমের এরা দেখলো, রোমের যারা মানে শাসক, যে এই যে জাহাজ আসতে এদের থেকে শুল্ক, মানে ট্যাক্স নেওয়া যেতে পারে, কাস্টমস ডিউটি যেটা এখনও দিতে হয়, ইম্পোর্ট ডিউটি নেওয়া যেতে পারে। সেই সময়কার হিসেবে রোমের সাম্রাজ্যের যা ইনকাম, তার 25% আসতো শুধুমাত্র ইন্ডিয়ান
জাহাজের থেকে ট্যাক্স নিয়ে, কাস্টমস ডিউটি নিয়ে। বাপরে, 250 মিলিয়ন সেস্টার্স, যেটাকে সেখানকার তখনকার যেটা আর কি 25% পুরো ইনকামের, তার মানে কতটা ব্যবসা হতো। শুধু তাই নয়, ব্যবসার যে মূল্য সেটা 1 বিলিয়ন সেস্টার ছিল, ইন্ডিয়া থেকে শুধুমাত্র যাচ্ছে। মানে 100 কোটি, 100 কোটি, 100 কোটি নয়, 10,000 কোটি বোধ হয়, 100 ইন্টু, হ্যাঁ 10,000 কোটি। বাপরে, সেই সেই সময় সময়কার, 10,000 কোটি ভাবা যাচ্ছে সেই সময়কার কারেন্সিতে। হ্যাঁ, মানে সেটার যা কি ভ্যালু আমরা জানি না, বাট সেই সময়কার যে এত বড় একটা ব্যবসা হচ্ছে, মানে পুরো রোমান সাম্রাজ্যের ইনকাম যতটা, প্রায় ততটা ব্যবসা ভারতবর্ষ থেকেই ওখানে যেত। এবং ভারতবর্ষকে বলা হতো, এই বইটার একটা চ্যাপ্টার আছে যে ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর সোনার কুয়ো, এমন একটা কুয়ো যেখানে সমস্ত পৃথিবীর সোনা গিয়ে জমা হয় আর ফিরে আসে না। এই কারণে কি সোনা কি চিরিয়া পড়লো? ভারতবর্ষে কোনো সোনার বিরাট খনি কিন্তু নেই। ভারতবর্ষ বাইরে থেকে সোনা, ভারতবর্ষের যে সোনার এত বড় ছিল সোনেকি চিড়িয়া বা যাই বলি না কেন, সেটা পুরোটাই ব্যবসা দিয়ে বাইরে থেকে এসছে। এত জিনিস যেত, এত সোনা নিয়ে আসতো, কারণ এই ইজিপ্টের পোর্টে যেই জিনিসটা বিক্রি হতো রোমান সাম্রাজ্যে সেটা তার 10 গুণ দামে বিক্রি করা যেত। এই জিনিসগুলোর এত দাম হবে ছিল। না, সেটা ভিজুয়ালাইজ করলে কি দুর্দান্ত লাগে। মানে কি সময় ছিল তখন ভারতবর্ষে। যেমন ধর তোর গোলমরিচ, আজকে যে কোনো কন্টিনেন্টাল খাবার তুই দেখ, তার পুরনো হচ্ছে গ্রিক রোমান লেখা একটা রেসিপি বুক, যেখানে প্রায় 478খানা রেসিপি লেখা আছে সেই সময়কার। তার 80% গোলমরিচ রয়েছে। এখনও তো সল্ট আর পেপার, যা যে কোনো রকম বিদেশি রেসিপি যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, আপনারাও নিশ্চয়ই দেখবেন, সেখানে ব্ল্যাক পেপারের প্রচণ্ড ইউজ আছে। ব্ল্যাক পেপার এলো কোত্থেকে ওদের এখানে? ব্ল্যাক পেপার তো গেছিলোই ভারতবর্ষ থেকে। এবং সেই সময়কার রোমান বিভিন্ন লোক লিখেছেন যে হঠাৎ করে আমাদের দেশে ব্ল্যাক পেপার এত পপুলার হয়ে উঠছে কেন, এটা এত ভালো নয় খেতে, তাহলে তো আমাদের প্রচুর টাকা যাচ্ছে, এটা একটা বাজে ফ্যাশন, অপসংস্কৃতি। ও অপসংস্কৃতিও আছে যে মসলিন, যে এটা তো প্রায় স্বচ্ছ জামা কাপড় হতো, তো রোমের পুরুষ এবং মহিলা নির্বিশেষে তারা ওইটা পরতে পছন্দ করতেন, খুব ভালো ফ্যাশনেবল ব্যাপার। সেটা নিয়ে লেখা আছে সেই সময়কার রোমান, যে একটা অপসংস্কৃতি চালু হয়েছে আমাদের দেশে ভারতবর্ষ থেকে এসে, যে প্রায় স্বচ্ছ জামা কাপড় পরে লোকজন ঘোরাফেরা করছে। এবং সেই সময় ভারতবর্ষ তো এই জিনিসটা নিশ্চয়ই পপুলার ছিল। হ্যাঁ, তবে ওই বললাম এটা গুজরাট থেকে মূলত হতো, কারণ সেই সময় এই রোহিত সাগর থেকে আসতে তারা একটা জায়গায় দাঁড়াতেন, যেটার নাম হচ্ছে সোকোত্রা, সুখধারা দ্বীপ, সেখান থেকে এসছে সোকোত্রা। তো সেখানে গুহার মধ্যে গ্রাফিটি করতো যারা নাবিকরা ছিল। গ্রাফিটি, নাম লিখে গেল, হ্যাঁ এখনো যেমন লোকে নাম লিখে দেয়, নাম লিখে গেল, একটা ছবি এঁকে দিল। তার 70-80% নাম হচ্ছে ধর বিষ্ণু, স্কন্দভূতি, ভদ্র, এসব। সেখানে স্তূপের ছবি আঁকছে, কেউ ত্রিশূলের ছবি আঁকছে, কেউ বিষ্ণুর ছবি আঁকছে, তো এসব চলছে আর কি। তো এই বেরেনিকে, অক্সিরাঙ্কাস, এই ধরনের পোর্টগুলো ফুলে ফেঁপে উঠেছিল সেই সময়। একই সাথে অবভিয়াসলি ফিলোসফিও গেছে, ভারতবর্ষের ফিলোসফি অন্যান্য দেশে পৌঁছেছে। হ্যাঁ, বুদ্ধিস্ট ফিলোসফি ওখানে পৌঁছেছে। সেই সময় ওদের এখানে লেখাতে প্রিন্স অস্কির নাম পাওয়া যায়, যেটা হচ্ছে অশোকের নাম, যে প্রিন্স অস্কির মতো হতে হবে। তো এই একটা সময় গেল যেটা দেখা যাচ্ছে যেটাকে প্রাগ ঐতিহাসিক বলে। প্রাগ ঐতিহাসিক কারণ হচ্ছে খ্রিস্ট জন্মের পূর্বের কথা। প্রাগ ঐতিহাসিক এবং শুরুর দিকে ঐতিহাসিক সময়টাতে রোমের সাথে, মানে রোমান সাম্রাজ্যের সাথে ভারতবর্ষের বিরাট ব্যবসা হতো। এবং ভারত বাইরে থেকে সোনা নিয়ে মানে প্রচুর প্রসপারাস একটা দেশ হিসেবে নিজেকে তৈরি করেছিল, এবং তার মধ্যে বাংলারও একটা বিরাট ভূমিকা আছে। এবার আমরা একটা দিক দেখলাম, ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম দিকটা দেখলাম। ভারতবর্ষের 3টে বর্ডার মাথায় রাখতে হবে, একটা হচ্ছে 4টেই বর্ডার বলতে পারি, 4 দিক, আমরা 4 দিকই কভার করবো। দক্ষিণ পশ্চিম থেকে আমরা শুরু করলাম। এবার আমরা একটু আফগানিস্তানের দিকে যাই। ওদিকে হিন্দুকুশ পর্বত রয়েছে, এইদিকে ভারতের ম্যাপের উত্তর পশ্চিম। কাশ্মীর এই এলাকাতে কিন্তু বুদ্ধিস্ট মনেস্ট্রি তৈরি হয়ে গেছে তখন, এবং বুদ্ধিস্ট মনেস্ট্রিতে প্রচুর লোক যাচ্ছে, শিখছে, ইত্যাদি চলছে। কিন্তু হিন্দুকুশ পর্বত পেরিয়ে আফগানিস্তান অবধি তখনও যাওয়া যাচ্ছে না,
পর্বতটা একটা প্রবলেম করছে। পর্বতটা প্রবলেম হচ্ছে, হয়তো লুটতরাজও হতো। চেঞ্জটা এলো একটা রাজ পরিবারের হাত ধরে, যারা হচ্ছে কুষাণ। কুষাণদের নাম আমরা শুনেছি, কনিষ্ক নাম শুনেছি। 40 থেকে 90 খ্রিস্টাব্দ এরকম একটা সময় কুজুলা কাডফিসেস, ইনি প্রথম কুষাণ রাজা। কুষাণরা কিন্তু মূলত চায়না থেকে, সাউথ চায়না থেকে আসা। হান ডাইনেস্টির সময় তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় ওখান থেকে, এবং এরা মূলত ওই যাযাবর জাতীয় একটা রাজ্য ছিল, মানে একটা জাতি ছিল, কিন্তু সেখান থেকে তাদের সমস্তকে এক করে কুজুলা কাডফিসেস একটা কুষাণ সাম্রাজ্য তৈরি করে। এবং কুষাণ সাম্রাজ্য তৈরি করে তারা ধীরে ধীরে আফগানিস্তানের দিক থেকে ভারতে আসা শুরু করেন হিন্দুকুশ পর্বত পেরিয়ে। এই সময় কুজুলার যে কুজুলা যে প্রথম কয়েন বানান, সেখানে আমরা দেখতে পাচ্ছি সত্য ধর্মস্থিত লেখা। এটা তো সত্যমেব জয়তের কাছাকাছি একটা লেখা, তার মানে বুদ্ধিজমের সাথে খুব ওদের যোগাযোগ রয়েছে। তারা কেউ বুদ্ধিস্ট ছিলেন না, কিন্তু বৌদ্ধ ধর্মকে তারা প্রচুরভাবে প্রচার এবং প্রসারে সাহায্য করেছেন। তো এই কুজুলা কাডফিসেস, তারপরে বিমা তাক্ত, তারপরে বিমা কাডফিসেস, এই 3 রাজার সময় ধীরে ধীরে এরা আস্তে 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 ঢুকে পড়ছেন ভারতবর্ষে, একদম মথুরা অবধি। মথুরায় এসে যে মাঝখানে বিমা তাক্ত, ইনি 102 খ্রিস্টাব্দে মারা যান, তো ওই সময়টাতে প্রথম খ্রিস্টাব্দে আর কি ভারতবর্ষের মূল ভূখণ্ডে পৌঁছে গেছেন এরা। এবং বুদ্ধিস্টরাও উল্টো দিকে ওদিকে যাওয়া শুরু করেছে, ফলে নতুন নতুন বুদ্ধস্তূপ তৈরি হচ্ছে আফগানিস্তানে। বামিয়ানটা অনেক পরে হয়, যেটা তালিবানদের সময় ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু প্রচুর বৌদ্ধস্তূপ। নওবাহার বলে একটা খুব বড় বৌদ্ধস্তূপ ছিল, যেটা হিউয়েনসাংয়ের লেখাতেও রয়েছে, এবং নওবাহারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতবর্ষের নিউমেরিক্যাল সিস্টেম বাইরে অবধি পৌঁছানোতে। সেখানে আমরা আসবো, কিন্তু নওবাহার একটা খুব বড় সেন্টার হয়ে দাঁড়ায়। নওবাহার গান্ধার এলাকা, যেখান থেকে গান্ধারী, যেটা আজকের দিনে কান্দাহার, সেই গান্ধার অঞ্চলটা সম্পূর্ণভাবে বুদ্ধিস্টদের প্রভাবে প্রভাবিত ছিল, মানে যে গান্ধার রাজ্যের কথা মহাভারতে আছে। হ্যাঁ। তো এই কুষাণ রাজত্ব রাজারা ধীরে ধীরে ভারতবর্ষে প্রবেশ করলেন। এই সময় থেকে আমরা দেখতে পেলাম প্রথম শান্ত সমাহিত বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। মথুরায় এক ধরনের বৌদ্ধ মূর্তি তৈরি হলো, যেটা বুদ্ধ মূর্তি, হ্যাঁ বুদ্ধের মূর্তি আর কি, এক ধরনের বুদ্ধ মূর্তি তৈরি হলো। কারণ অজন্তা এলোরায় কিন্তু আমরা সেভাবে দেখিনি, জাতকের স্টোরি দেখেছি, কিন্তু অজন্তা এই মথুরা এক ধরনের বৌদ্ধ মূর্তি তৈরি হলো, আর গান্ধারে আরেক ধরনের বৌদ্ধ মূর্তি তৈরি হলো। গান্ধারের মূর্তিটা বেশি শান্ত সমাহিত টাইপের। তো এই গান্ধারটা আবার চীনে যাওয়ার জন্য আমাদেরকে খুব হেল্প করবে। তো যা হোক, গান্ধার আর্ট সে সময় ডেভেলপ করছে। এই সময় এক ভদ্রলোক ছিলেন, ভদ্রলোকই বলি, 2 ভাই, অসঙ্গ এবং বাসুবন্ধু। এর আগে অবধি বৌদ্ধ ধর্মটা মূলত সন্ন্যাসীদের জন্যই ছিল। তার আগে অবধি এই যে বিহারে যারা নিজেরা মঙ্ক হয়ে আছে তাদের জন্য নির্বাণ লাভ করতে গেলে পরে ওরকমই একটা জীবন করতে হবে। কিন্তু এই অসঙ্গ এবং তার ভাই বসুবন্ধু, এরা একটা নতুন বৌদ্ধ ধর্ম শুরু করলেন, যেটাকে বলে মহাযান বৌদ্ধ ধর্ম। এটা কিন্তু এই গান্ধারে এই কুষাণদের আসার পরবর্তী সময়টার কথা বলছি। এখানে মোটামুটি বলা হলো যে না, সব মানুষই পৌঁছতে পারে, এই ধর্মটাকে প্র্যাকটিস করতে পারে। প্র্যাকটিস শুধু না, নির্বাণ লাভ করতে পারে সন্ন্যাসী জীবন পালন না করেও। আরও অনেক জিনিস রয়েছে, আর আমি বেসিকটা এটা। এবং তারা তখন এটাও বললেন যে বুদ্ধ এক নয়, প্রচুর বুদ্ধ রয়েছেন। আগেও প্রচুর বুদ্ধ এসেছিলেন, ভবিষ্যতেও আসবেন। বোধিসত্ত্ব মৈত্রেয় বলে একজন বুদ্ধ আসবেন। তো এই অসঙ্গের লিখলেন একটা বই, যার নাম হচ্ছে যোগাচার ভূমি, আর বসুবন্ধু লিখলেন অভিধর্ম। অভিধর্মটা তক্ষশিলায় রাখা ছিল, আর যোগাচার ভূমিটা নালন্দায় ছিল। মানে একটা স্কুল অফ থট। নালন্দা ইউনিভার্সিটিকে যদি, নালন্দা বিশ্ববিদ্যালয়কে যদি কোন স্কুল অফ থটের বলা হয়, তাহলে সেটা যোগাচার ভূমির কে অ্যারাউন্ড, তারকে কেন্দ্র করে যে সমস্ত জ্ঞান, সেটা ছিল মহাযান বৌদ্ধ ধর্মের, সেটা হচ্ছে তার সেন্টার। যেই কারণে পরে হিউয়েনসাং এখানে আসেন। আচ্ছা, মহাযান বৌদ্ধ ধর্মের যোগাচার ভূমি পড়ার জন্য হিউয়েনসাং এখানে এসে পৌঁছে। হ্যাঁ, কারণ ততদিনে ওই আইডিয়াটা পৌঁছে গেছে ওই দেশে। হ্যাঁ, এবার আমরা মোটামুটি বুঝলাম যে কুষাণদের সময় থেকে গান্ধারে হয়েছে। এবার আমরা যাব উত্তর পূর্বে। আচ্ছা, 1 মিনিট দাঁড়া। এই এডুকেশনাল সিস্টেম ইন্ডিয়ার,
ডেভেলপমেন্টটা, এটা নিয়ে কিছু লেখেননি? নিশ্চয়ই, কিন্তু সেটা আমরা ততক্ষণ অবধি বুঝবো না যতক্ষণ পর্যন্ত আমরা হিউয়েনসাংকে না বুঝবো। ঠিক, চৈনিক পরিব্রাজক। কিন্তু হিউয়েনসাংকে বোঝার আগে আমাদেরকে চীনটাকে একটুখানি হালকা করে বুঝে নিতে হবে যে চীন কী করছিল। কারণ উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারত, হিমালয় পেরিয়ে তো ওদিকে যাওয়া যায় না, কাজে ওই রাস্তাটা ছিল আফগানিস্তান হয়ে। এই জন্য আমরা শুরু করলাম কুষাণ সাম্রাজ্য, গান্ধার, এবং তারপরে নওবাহার, তারপরে আমরা চীনে ঢুকছি। কুমার বীজ বলে একজন ছিলেন গান্ধার থেকে, সে কুমার বীজ মানে একদম চায়না বর্ডারে আর কি, সে কুমার বীজ প্রথম চীনে যান, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। কারণ ওই সময় ওনার যে জায়গাটা সেটা চীনের এরা আক্রমণ করে, ওনাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ওখানে রাজাদের সাথে ওনার কথোপকথন হয়, দারুণ মনে হয়, এবং কুমার বীজ প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসার করা শুরু করেন চীনে। ওকে, ঠিক আছে, এবার এটা মোটামুটি তৃতীয় শতাব্দীর কথা বলছি আমরা, 364 খ্রিস্টাব্দে। এবার চীনে ঢুকি আমরা। ঢোকার আগে একটা হেডলাইন দিয়ে দিই। চীনের একমাত্র 3000 বছরের ইতিহাসে এখনো পর্যন্ত একজনই হয়েছেন মহিলা রানী যিনি পুরো চীন চালিয়েছেন, এবং সেই মহিলা রানী যে চালিয়েছিলেন তার সমস্ত সাপোর্ট সিস্টেমটা ছিল ভারতীয়, এবং তার কারণেই এখনো অবধি চীনে সবচেয়ে বেশি বৌদ্ধ। খুব ইন্টারেস্টিং গল্প। আচ্ছা, হিউয়েনসাংয়ের সাথে থেকে আমরা ওখানে যাব। বেশ। তো হান ডাইনেস্টি খুব বড় ডাইনেস্টি ছিল এদের, আমাদের চীনের। তো হান ডাইনেস্টির পতন হয় এবং চীনে একটা অস্থিরতা তৈরি হয়। কনফুসিয়াসের কথাই বেশি শুনতো, কিন্তু হান ডাইনেস্টির, হান সাম্রাজ্যের পতনের পরে কনফুসিয়াসের ওপরে একটা অনাস্থা তৈরি হয়। তখন বৌদ্ধ ধর্ম, এই কুমার বীজও গেছেন তার আগেই, সে সময় থেকে একটা বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার শুরু হয়। তার মানে একটা জিনিস আছে, সেটা হলো যে কোনো রাজার ক্ষেত্রেও একটা ফিলোসফিক্যাল বেস দরকার পড়তো তাদের। একদমই, এবং উল্টোটাও ঠিক, যে বিভিন্ন ধর্ম এবং ধর্মই প্রচার এবং প্রসার পেত রাজার পৃষ্ঠপোষকতা। একদম, রাজার পৃষ্ঠপোষকতা ছাড়া কোথাও কোনো ধর্ম প্রচার এবং প্রসার পায়নি। অশোকের সময় থেকেই আমরা দেখছি, তার আগেও। তার মানে একটা লাইফস্টাইলকে প্রচার করাও রাজার একটা কাজের মধ্যে ছিল, যে এইভাবে তোমার জীবনটা তুমি বাঁচবে। রাইট। তো এবারে তৃতীয় শতাব্দীর সময়ে হান ডাইনেস্টির পতন, চায়নার বিশৃঙ্খলা, বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে ঢুকছে। তখনও মূল ধর্ম কিন্তু ডাওয়িস্ট এবং কনফুসিয়াসের ধর্মই রয়েছে। বোধি ধর্ম পৌঁছলেন। বোধি ধর্ম, পল্লব প্রিন্স ছিলেন বোধি ধর্ম, তিনি দক্ষিণ ভারতের মার্শাল আর্টকে নিয়ে চলে গেলেন চায়নাতে। দক্ষিণ ভারতের মার্শাল আর্ট? হ্যাঁ, মানে যেটাকে এখন ওই কি জানি একটা বলো না, ওই কালারিপায়াটু, এরকম ধরনের অনেক কিছু আছে। জুজুৎসু থেকে জুডোর জন্ম, কালারিপায়াটু থেকে ক্যারাটের জন্ম, এটা আমরা জানি। হ্যাঁ, তার এই মানে বোধি ধর্মের হাত ধরে পৌঁছলো। জেন বুদ্ধিজমটা ওনার হাত ধরে পৌঁছায় ওখানে। মানে বলে যে বোধি ধর্ম ওখানে গিয়ে রাজাকে ইয়ে করেন এবং মনাস্ট্রিতে থাকতে শুরু করেন। দীর্ঘদিন উনি নাকি এক পায়ে দাঁড়িয়েছিলেন একটা দেয়ালের দিকে তাকিয়ে, এত দীর্ঘদিন দাঁড়িয়েছিলেন যে উনি সরে যাওয়ার পরে দেয়ালের মধ্যে ওনার ছায়াটা থেকে গেছে। হ্যাঁ, এটা মিথোলজি, আমরা শুনেছি অনেকে এই গল্পটা। এই বোধি ধর্ম, জেন বুদ্ধিজম নিয়ে গেলেন। এবার চায়নার বেশিরভাগ এতে না গিয়ে আমরা এটাকে একটু বলি যে সে সময় যারা বিভিন্ন হান ডাইনেস্টির পরে যারা বিভিন্ন সময় রাজা হচ্ছেন, তারা কিন্তু নিজেকে চক্রবর্তী বলছেন। অশোক যেমন নিজেকে চক্রবর্তী রাজা বলতেন, তারা নিজেদেরকে চক্রবর্তীন বলতেন। এই চক্রবর্তী তো আমাদের এনশিয়েন্ট টেক্সটেও আছে, বারবার রাজ চক্রবর্তীর কথা বলা হয়। রাজস্ব যজ্ঞ মানে রাজ চক্রবর্তী হতে পারো তুমি। মানে খুব বড়, যেটাকে এম্পায়ার বলে, সেটা হচ্ছে চক্রবর্তী। হ্যাঁ, মানে যে নাকি সম্পূর্ণ ডাইনেস্টিটার একা রাজা। হ্যাঁ, এবং অশোকের সময় থেকে শুরু হলো যে ধর্ম দিয়ে সমস্ত রাজ্য চালনা করবে, সে হচ্ছে চক্রবর্তী রাজা। তো এই সময় যারা সুই ডাইনেস্টি এসছে বা অন্যান্যরা এসছেন, ইয়াংজিয়ান, এরা নিজেদেরকে চক্রবর্তী রাজা বলতেন। এরপরে এলো একটা সাম্রাজ্য, সেটাকে বলে ট্যাং ডাইনেস্টি। তো ট্যাংরা কনফুসিয়াসই ছিলেন, মানে কনফুসিয়াসেরই এবং ডাওয়িস্ট এইটাকেই ফলো করতেন। বুদ্ধিজম ছিল তখন চায়নাতে, কিন্তু মূল ধর্ম ছিল না। তো হিউয়েনসাং বা জুয়ানজাং তখন তাইজং বলে একজন রাজা,
তার সময় তিনি বললেন ওই আমি যেটা বললাম যে যোগাচার ভূমি পড়ার জন্য এবং মহাযান বুদ্ধিজম বোঝার জন্য আমি ভারতবর্ষে যাব। কিন্তু ট্যাং রাজা তখন কি করেছেন, তাইজং এই বর্ডারটাকে সিল করে দিয়েছেন, পুরো কেউ যেতে পারবে না চায়নার বাইরে। তার সাথে ভারতবর্ষের সাথে বৈরিতার কোনো সম্পর্ক নেই, নিজের সাম্রাজ্যটাকে একটু সিকিওর করার জন্য। তো তাইজং বললেন না, যেতে দেব না। হিউয়েন সাং পালিয়ে গেলেন। হিউয়েন সাং এর এগেনস্টে কিন্তু একটা ধরলেই অ্যারেস্ট করো টাইপের একটা অর্ডার ছিল, তারিপার টাইপের। হ্যাঁ, তারিপার মানে তো বাইর করে দেয়া। ও তারিপার মানে ও হলো আচ্ছা ওই নাকাবন্দি, অ্যাবসকন্ডিং। অ্যাবসকন্ডিং। তো উনি একদম ডিসগাইজ করে এক একটা প্রভিন্সে যাচ্ছেন, ওখানে গভর্নরকে বলা আছে যে এই হিউয়েন সাংকে দেখলেই ধরে ফেলবে, ও কিন্তু দেশ থেকে যাওয়ার চেষ্টা করছে ইন্ডিয়া। ওর মানে ইয়েটা কি, ওর দোষটা কি হচ্ছিল, মেন দোষ, প্রধান দোষটা বর্ডার ক্রস করেও যেতে চাইছে, এটাই যেতে দেবে না, না যাওয়া হবে না। তো একদম বর্ডার এলাকায়, এটা কিন্তু আমরা এসে গেছি 629 খ্রিস্টাব্দে। তো ওই ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারের নিচে উনি জাস্ট ওখান থেকে বেরোবেন আর কি। ধর মনে কর বর্ডার এলাকা, একটা ওয়াচ টাওয়ার রাত্রিবেলা উনি বেরোবেন, কারণ রাত্রিবেলা তখন তো আর সার্চ লাইট ছিল না, তখন জল টল খাচ্ছেন, এমন সময় ওয়াচ টাওয়ারের যে মেইন ইন্সপেক্টর বলা যায়, সে ওকে এসে ধরেছে, এই তুমি হিউয়েন সাং না, তুমি না যেতে চাইছো, তোমাকে তো অ্যারেস্ট করার অর্ডার আছে। হিউয়েন সাং বলেন আমি তো বুদ্ধিজমের জন্য যেতে চাইছি, আমি তো অন্য কোনো উদ্দেশ্য নেই, আমার কোনো রেবেলিয়ন আমি করবো না। তো সেই ফর্চুনেটলি সেই ওয়াচ টাওয়ারের যে হেড ছিলেন, ইন্সপেক্টর বলা যায়, সে বুদ্ধিস্ট ছিলেন নিজে। তিনি বললেন আচ্ছা যাও। এই শুরু হলো হিউয়েন সাংয়ের যাত্রা। হিউয়েন সাং কিন্তু 6 বছর লেগেছিল ওনার ভারতবর্ষে পৌঁছতে। এই একটা বিভিন্ন জায়গা দিয়ে মহিয়ান মরুভূমি পার করে 250 মাইলের, তারপরে তাকলামাকান মরুভূমি, পামিরের মতন একটা সাংঘাতিক জায়গা, ঠান্ডা পর্বতমালা পার করে উনি আফগানিস্তানে এসেছিলেন। পুরো সিনেমার মতো ব্যাপার। তো হিউয়েন সাং পুরোটা ক্রস করে যখন উনি নওবাহারে এসে পৌঁছলেন, সেটা হলো তখনকার আফগানিস্তান, গান্ধার অঞ্চলে এসে পৌঁছলেন। তখন সবাই আবার বলে হ্যাঁ ঠিক আছে, এই তো এসছি, খুব ভালো কথা। এবং ওনার কথা পৌঁছে যাচ্ছে তখন নালন্দাতে। এবার ওনার একটুখানি ঠিকঠাক হলো, উনি রওনা দিলেন। মাঝপথে একটা মজা হয়েছিল, হিউয়েন সাং মারাই যেতেন, মানে বলি হয়ে যেতেন। কোথায়? হিউয়েন সাং ভারতবর্ষের কোনো একটা ভূখণ্ডে আসছেন, তখন নৌকো করে যাচ্ছেন, রাত্রিবেলায় ডাকাতরা যারা হচ্ছে কালীর ভক্ত, তখনকার দিনও কালী ভক্ত ডাকাত, হ্যাঁ, হিউয়েন সাংয়ের নিজের লেখাতেই রয়েছে যে তাকে ধরে দিয়ে, মানে সবাইকে ধরেছে, জিনিসপত্র তো নিয়েই নিয়েছে। হিউয়েন সাংয়ের কাছে বেশি কিছু জিনিসও ছিল না, কিন্তু এবার তারা বলছে যে না, আমাদের তো একটা বলি দিতে হবে, এবং একটা পুণ্যাত্মাকে বলি দিতে হবে। এই হিউয়েন সাংকে দেখে মনে হচ্ছে লোকটা পুণ্যাত্মা টাইপের, একে বলি দেওয়া যায়। ভাগ্যিস তাইনি। হিউয়েন সাংকে বলি দেওয়ার জন্য একেবারে ফাঁসি, মানে বলি কাঠে চড়িয়ে দিয়েছে। এবার বাকিটা মিথ, যে উনি এমন বলে যে অবলিকিত অশ্বরকে প্রার্থনা করলেন যে ঝড় উঠলো ইত্যাদি হলো, তো তখন এটা বুঝলেন যে না, একে বলি দেওয়া যাবে না, তখন ওকে ছেড়ে দেওয়া হয়। সত্যিই পুণ্যাত্মা আর কি, সত্যিই পুণ্যাত্মা। তবে হিউয়েন সাং এই সময় লিখছেন যে এই যে 300 বা তার আগে আমরা দেখেছি গান্ধার অঞ্চল কুষাণদের সময় খুব ফুলে ফেপে উঠেছে বুদ্ধিজমের দিক থেকে, কিন্তু যখন ইনি আসছেন, হিউয়েন সাং আসছেন, তখন কিন্তু উনি বলছেন যে বুদ্ধিজমের অনেকটা ডাউনফল শুরু হয়েছে গান্ধার অঞ্চলে, এবং ভারতবর্ষের মূল ভূখণ্ডেও তখন হিন্দু ধর্মের বেশি বরং প্রচার এবং প্রসার। বৌদ্ধ ধর্ম আছে কিন্তু মূল ধর্ম নয়, হিন্দু ধর্মের প্রচার বেশি, কারণ গুপ্ত সাম্রাজ্য এসে গেছে, গুপ্ত সাম্রাজ্যের এরা হিন্দু ধর্মকে প্রসার করছেন। তো যা হোক, হিউয়েন সাং ধীরে ধীরে এসে পৌঁছলেন বোধগয়া এবং তারপর নালন্দা ইউনিভার্সিটিতে। নালন্দা ইউনিভার্সিটিতে এসে উনি কী দেখলেন? তুই তো বলছিলি এডুকেশন সিস্টেমের কথা, কি দেখলেন? নালন্দা ইউনিভার্সিটিটা কীরকম ছিল সে সময়, সেটা আমরা হিউয়েন সাংয়ের লেখাতেই পাই। মূলত 8খানা ডিপার্টমেন্ট, 4 স্টোরিড বিল্ডিং, প্রায় 10,000 লোক পড়াশোনা করছে যেখানে, 300টা হস্টেল, অ্যাপার্টমেন্ট যেখানে থাকতো ওরা, 300টা হস্টেল। এবং তার মানে বাইরে থেকে লোক আসতো, বিভিন্ন দেশ থেকে, নেপাল, চীন, শ্রীলঙ্কা, সুমাত্রা, মানে জাভা সুমাত্রা, কোরিয়া, এই সমস্ত জায়গা থেকে লোক আসছেন, এবং দারুণ বড় বড় ব্যাপার। তবে মূল যে জায়গাটা ছিল এদের,
আর 4 তলা ব্যাপার ছিল পুরো, মাঝখানে স্তূপ টুপ রয়েছে, মন্দির রয়েছে। মূল যে জায়গাটা যেটাকে নিয়ে সবাই খুব সাংঘাতিকভাবে উচ্ছ্বসিত সেটা হচ্ছে লাইব্রেরি। হ্যাঁ, যেটা নিয়ে কথা লেখাও হয় অনেক জায়গায়, যদি সেই লাইব্রেরিটা নেই। নালন্দার লাইব্রেরি, যেটাকে ধর্মগঞ্জ বলা হতো। ধর্মগঞ্জ, ধর্মগঞ্জ তার মানে ওইখানে এত বই আছে যে সেটা পড়লে আর কি ধর্ম ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান হয়ে এবং যাবে। সেটা একটা লাইব্রেরি নয়, 3টে লাইব্রেরি, 3টে বড় বড় লাইব্রেরি, রত্ননিধি, রত্নসাগর এবং রত্নরঞ্জক, এই 3টে লাইব্রেরি ছিল। এবং বিভিন্ন রাজারা, এবং সেই সময় যখন হিউয়েন সাং আসছেন তখন হর্ষবর্ধন রাজত্ব করছেন। হর্ষবর্ধন এবং তার আগেও 6 জন রাজা নাকি বিভিন্ন সময় নালন্দা ইউনিভার্সিটিকে বানিয়েছেন আর কি। তো হিউয়েন সাং 5 বছর নালন্দা ইউনিভার্সিটিতে কাটান। তার মানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, ভারতবর্ষ যেরকম সমৃদ্ধ দেশ ছিল, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং সম্পদের দিক থেকে সমৃদ্ধ, একই সঙ্গে জ্ঞানের দিক দিয়েও তো বিরাট সমৃদ্ধ ছিল। হ্যাঁ, এবার সেই সময় কি পড়ানো হচ্ছে ওখানে, এটা ইম্পর্টেন্ট। বেদ পড়ানো হতো। বেদ পড়ানো হতো। নালন্দা ইউনিভার্সিটি মূলত একটা হিন্দু বৌদ্ধিস্টদেরই জায়গা ছিল, কিন্তু বেদ পড়ানো হচ্ছে ওখানে। লজিক বা ন্যায় পড়ানো হচ্ছে, ন্যায়শাস্ত্র পড়ানো হচ্ছে, গ্রামার পড়ানো হচ্ছে, সংস্কৃত গ্রামার পড়ানো হচ্ছে, দর্শন পড়ানো হচ্ছে, তার সাথে সাথে আয়ুর্বেদ শাস্ত্র পড়ানো হচ্ছে, মেডিসিন, বিজ্ঞান পড়ানো হচ্ছে, অঙ্ক করানো হচ্ছে, অ্যাস্ট্রোনমি পড়ানো হচ্ছে। অ্যাস্ট্রোনমি, এই অ্যাস্ট্রোনমির একটা বিরাট কানেকশন কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আছে, চিরকালীন আছে। অ্যাস্ট্রোনমি মানে ওই মানে আর্যভট্টের সময় থেকে বরাহমি। আচ্ছা, অ্যাস্ট্রোনমির যে প্রয়োজনীয়তাটা তখন, তার একটা তো হচ্ছে নাবিকদের জন্য, দিক নির্ণয় করার জন্য, আরেকটা ইন্ডিয়াতে অ্যাস্ট্রোনমির একটা মূল জায়গা কিন্তু অ্যাস্ট্রোলজি। একদমই তাই, আমি সেটা বলতেই যাচ্ছিলাম, অ্যাস্ট্রোনমি থেকেই অ্যাস্ট্রোলজি এসছে। হ্যাঁ, সেই সময় নাকি আলাদা করা হতো না, পুরোটাকে একসাথে জ্যোতিষ বলা হতো। ঠিক ঠিক। আমি রিসেন্টলি ঋগ্বেদ নিয়ে একটা কথা শুনছিলাম, সেখানে এই বিষয়টা নিয়ে খুবই স্পেসিফিক কিছু কথা বলা হচ্ছে, তার মধ্যে এই অ্যাস্ট্রোনমি একমাত্র সাবজেক্ট ছিল, অ্যাস্ট্রোলজি আলাদা কিছু ছিল না, জ্যোতিষশাস্ত্র। হ্যাঁ, এবং সেই সময় অ্যাস্ট্রোনমিটাকে খুব গুরুত্ব দেওয়া হতো। তার আরেকটা বড় কারণ ছিল, সেটা হলো ডেটিং দ্য হিস্ট্রি, ক্যালেন্ডার, যে কোন সময় কি হয়েছে। যদি আমি স্টারকে ধরি তাহলে আমি বুঝতে পারবো যে এই স্টারটা এই সময় এখানে ছিল, আর সেটা রেফারেন্স আছে, প্রত্যেকটা জায়গায় লেখাও হতো এটা, যে এই মুহূর্তে এই স্টারের অবস্থান কি। হ্যাঁ, একেবারেই সেটা একটা ক্যালেন্ডারের একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ। বললি যখন, তখন এখনই বলে দিই, এখন আজকের দিনে যে আমরা জিওগ্রাফির হিসাবে গ্রিনিচের ইম্পর্টেন্স জানি। হ্যাঁ, গ্রিনিচটাকে রেফারেন্স পয়েন্ট ধরে সারা পৃথিবীর করা হয় যে কে কোথায় আছে, জিএমটি। হ্যাঁ, সেটা সেই সময় উজ্জয়ন ছিল, মানে ভারতবর্ষ। হ্যাঁ, উজ্জয়ন ছিল মানে অ্যাস্ট্রোনমিক্যাল রেফারেন্স পয়েন্ট। কারণ সমস্ত জায়গা থেকে তো আলাদা আলাদাভাবে স্টার দেখা যাচ্ছে, তাহলে সব জায়গা তো একরকম হবে না। উজ্জয়নটাকে রেফারেন্স পয়েন্ট ধরে করা হতো, এবং সেই জন্যে ভারতবর্ষের অ্যাস্ট্রোনমিটা জানা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। ঠিক, বুঝলাম। হ্যাঁ, অবশ্যই, কারণ তা না হলে সবাই টাইম সিস্টেম এবং ক্যালেন্ডারটা কিভাবে মেনটেন করবে, টাইম সিস্টেমও তো ওটার উপর ডিপেন্ড করছে। একদমই। তো পরবর্তীকালে আরবের টাইম সিস্টেম, যে ক্যালেন্ডার সিস্টেম, যেটা থেকে আরও আসে ইউরোপেও চাইনিজ ক্যালেন্ডার সিস্টেম, সব কিছুর রেফারেন্স পয়েন্ট ছিল ভারতবর্ষের ক্যালেন্ডার সিস্টেম। কারণ ভারতবর্ষ যতটা এগিয়ে গেছিলো ক্যালেন্ডার বানানোতে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনের দ্বারা, ততটা কেউই এগোয়নি সেই সময়। হ্যাঁ, অ্যাস্ট্রোনমিতে ভারতীয় একমাত্র বোধহয় এত এগিয়ে, এবং এটা কোনো মানে আমি সেই অর্থে বলছি রাইট উইঙ্গার কথাবার্তা না, এটা ঐতিহাসিক সত্য, ওরাই লিখে গেছেন। কোথায় কোথায় লিখেছেন সেটার কথাও আমরা বলছি ধীরে ধীরে। তো যাই হোক, কিছু পড়ানো হতো, হ্যাঁ, এত কিছু পড়ানো হতো। তো হিউয়েন সাংগুলো পড়লেন, এগিয়ে যাই। এবার হিউয়েন সাং বললেন যে দেশে ফেরার আগে আমি সারা ভারতটা ঘুরে দেখতে চাই। তো পুরো ভারত ঘুরলেন, এবং সেখানে হিউয়েন সাংয়ের বিবরণী রয়েছে। ইম্পর্টেন্সটা হচ্ছে যে হিউয়েন সাংকে আমরা বুঝলাম, ইম্পর্টেন্সটা হচ্ছে হিউয়েন সাং চায়না গিয়ে করলেনটা কি, ফিরে গিয়ে কি করলেন। 645-এ উনি 16 বছর পর
চায়নায় তো ফিরলেন এবং তাইজংকে বললেন যে আমি সমস্ত জেনে টেনে ফিরে এসেছি। আচ্ছা, উনি কি করেছিলেন, এখানে প্রচুর পুঁথি উনি নকল করেছিলেন। নকল মানে লিখে নিয়ে গেছিলেন। আমি ছোটবেলায় ইতিহাসে পড়তাম যে হিউয়েনসাং বসে বসে নালন্দায় পুঁথি নকল করছেন। নকল করার জন্য তখন তো প্রিন্টিং সিস্টেম নেই বাবা, পুঁথিটাকে জেরক্স সিস্টেম নেই, জেরক্সও তো নেই, কপি করে নিতে হবে, কপি করেই ওটাকেই ওভাবেই নিয়ে যেতে হবে। তো এই প্রচুর পুঁথি নিয়ে উনি পৌঁছলেন হিউয়েনসাং চায়নায়। যাওয়ার সময় অতটা কষ্ট হয়নি ওনার, কারণ লোকজন সাথে গেছে আর কি। কিছু পুঁথি জলে পড়ে গেছিল, নষ্ট হয়েছে, কিন্তু বাকিগুলো পৌঁছেছিল ওনার সাথে। কষ্ট। তো 645 খ্রিস্টাব্দে উনি পৌঁছলেন চায়না এবং তাইজংকে বললেন চিঠি টিঠি লিখে যে আই এম সরি, আমাকে চলে যেতে হয়েছিল, কিন্তু এই 16 বছর খুব কাজের কাজ হয়েছে, এই সমস্ত জিনিসপত্র আমি নিয়ে এসেছি ওখান থেকে। তো তাইজংও খুব খুশি হয়ে বললেন যে খুব ভালো হয়েছে, আপনি আসুন এখানে এবং এগুলোকে ট্রান্সলেট করুন, চাইনিজে আপনি তর্জমা করুন, তাহলে তো কাজে লাগবে আমাদের। এবং তার মানে ব্যাপারটা হলো, একটা জিনিস তো সত্যি যে এই পুঁথিগুলোর ইম্পর্টেন্সটা হিউয়েনসাং বুঝেছিলেন বলেই এই পুঁথিগুলোকে কপি করে নিয়ে গেছিলেন। হ্যাঁ, তো এবার এইভাবে ধীরে ধীরে উনি চাংয়াং, যেটা তখন রাজধানী চায়নার, ওখানেই ছিলেন একটা মনেস্ট্রিতে এবং পুঁথি সারাদিন ধরে একটা টিম সহ ট্রান্সলেট করছেন। এবার আমরা চাইনিজ হিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় ঢুকছি এবং ভারতবর্ষের মূল যে প্রভাব চীনে, সেটা কিন্তু হিউয়েনসাংয়ে শেষ হয়ে যাচ্ছে না। 648 খ্রিস্টাব্দে তাইজং অসুস্থ হয়ে পড়েন সাংঘাতিকভাবে, এবং অসুস্থ হয়ে পড়ার পর যেটা হয় যে তখন একটু ধর্মকথা শুনতে ভালো লাগে, তো হিউয়েনসাংকে ডেকে পাঠাতেন। হিউয়েনসাং সেও নাকি ধর্মকথা শোনাতেন। তো যেহেতু এই ব্যাপারটা চলছিল, কাজে বৌদ্ধ ধর্ম আর একটু প্রচার এবং প্রসার পায়। সেই সময় একটি মেয়ে ছিল যে কনকিউবাইন ছিল এর, তাইজংয়ের। তখন তার বয়স মোটামুটি 10। সে নাকি অসম্ভব সুন্দরী, 10 বছর বয়সের। হ্যাঁ, 10-11 বছর বয়সে ছিল তখন, কিন্তু সে তখন অসম্ভব সুন্দরী। তার বাবা অ্যাকচুয়ালি একজন টিম্বার মার্চেন্ট ছিলেন, মারা যান। তখন তাকে কি করা হবে, কোনো মানে কাজ পাওয়া যাচ্ছে না, তখন তাকে 5th কনকিউবাইন করা। তখন চায়নার সিস্টেমে কনকিউবাইন বা কনকিউবাইনের বেসিক্যালি হারেমে যারা থাকতো আর কি। কনকিউবাইন মানে যেটাকে সেবাদাসী বলা যেত। সেবাদাসী, হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের সেবাদাসী আছে। সেবাদাসীর সাথে শারীরিক সম্পর্কও থাকতো, অনেকে শুধুমাত্র বিভিন্ন জিনিস কাজকর্ম করে দিত, টেকু সেবাদাসী। তো সেই হিসেবে তাদের একটা র্যাঙ্কিং ছিল 1 2 3 4 করে। তো এই হচ্ছে একেবারে 5th র্যাঙ্কিং কনকিউবাইন। এ শুধু ড্রেস ঠিক করে দিত রাজা। তো কাজেই রাজার সাথে শারীরিক সম্পর্ক তার ছিল কিনা এরকম কোনো নিদর্শন পাওয়া যায়নি। তো সে তখন প্রথম সম্ভবত হিউয়েনসাংয়ের সাথে তার দেখা হয়, ওই যখন রাজাকে এসে উনি ধর্মকথা শোনাচ্ছেন সারাদিন। কিন্তু এই মেয়েটি, যার নাম হচ্ছে ভু জেটিয়ান, নামটা একটু মনে রাখবেন, চাইনিজ ইতিহাসের খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র। ওই বললাম যে 3000 বছরের চীনের ইতিহাসে একমাত্র সম্রাজ্ঞী, একমাত্র মহিলা যে চায়না রুল করেছেন। ঠিকই, কনকিউবাইন থেকে রানী কি করে হলো? এটা তো ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। কারণ সে যখন এই সমস্ত চলছিল, তখন সে এই রাজার যে ছেলে গাওজং, তার প্রেমে পড়ে যায় এবং গাওজংও তার প্রেমে পড়ে। আচ্ছা। তো তারপর তাইজং মারা যান, মূল যে রাজা সে মারা যায়। মারা যাওয়ার পরে এই যারা কনকিউবাইন ছিল তারা আর কি, সেবাদাসী, তাদেরকে সবাইকে মন্দিরে পাঠিয়ে দেওয়া হতো। এদের আর কিছু হবে না, মাথা মুড়িয়ে দেওয়া হতো, তো ওখানেই সারা জীবন তারা থেকে যাবে। তো উজেটিয়ানেরও সেরকম ছিল অবস্থা। কিন্তু সে তো প্রেমে পড়েছে। শুধু প্রেমেই পড়েনি, তার প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা ছিল। তখন তার 22-23 বছর বয়স। গাওজং একদিন সেই মন্দিরে এসছেন, সে একেবারে কেঁদে কেটে তার জন্য কবিতা লিখে, বিরাট ব্যাপার। গাওজং তখন তাকে নিজের প্রথম সেবাদাসী করে দিলেন। তার পেছনে একটা আরেকটা কারণ ছিল, কারণ গাওজংয়ের যে পত্নী, মানে যে তখনকার রানী, সে তখনকার যে সেবাদাসী গাওজং, তার সাথে একটা ঝামেলা চলছিল। তো বললে তাকে সরাও, এই উজেটিয়ানকেই তোমার সেবাদাসী নিযুক্ত করো। আচ্ছা। কিন্তু উজেটিয়ান ছিলেন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী। তার কিছুদিন পরে 655তেই উজেটিয়ানের থেকে উজেটিয়ান এবং গাওজংয়ের 6টা সন্তান হয়েছিল। নিজের এক সন্তানকে মেরে ফেলেন উজেটিয়ান। কেন? বিষ দিয়ে।
মেরে বলেন এই রানী এবং আরেকজন যে প্রধান সেবাদাসী এরা চক্রান্ত করে মেরেছে। চক্রান্ত নয়, উইচক্রাফট, ডাইনি প্রথার মানে ওরকম কিছু করে এদেরকে মেরে ফেলেছে, ব্ল্যাক ম্যাজিক করে। ব্ল্যাক ম্যাজিক করে। বাপরে। তো তখন এবং ব্ল্যাক ম্যাজিক করা, কাউকে মেরে ফেলা, এটা চায়না তখন প্রচণ্ড বাজে রকমের একটা ক্রাইম বলে জানা যেত। তো গাওজংয়ের হাত পা বাঁধা রানী এবং যে সেবাদাসী তাদের দুজনকে প্রথমে তো জেলে রাখা হলো, পরে তাদের সাথে অকথ্য অত্যাচার হলো, মানে চোখ খুবলে নেওয়া হলো, দাঁত তুলে নেওয়া হলো, হাত পা কেটে নেওয়া হলো, কিন্তু মারা হলো না। তাদেরকে একটা সুরার পাত্রে, সুরার ট্যাঙ্ক, সেখানে তাদেরকে ফেলে দেওয়া হলো। 6-7 দিন পরে তারা কষ্ট পেতে পেতে মারা যাবে। কি নৃশংস মৃত্যু বাবা। এবার এই উজেটিয়ান ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতে থাকলেন। মূলত কি হলো, তার আরও 4-5 বছর পরে গাওজং নিজে প্যারালিসিস হয়ে গেল তার। তখন মূলত রাজত্বটা চালাচ্ছেন উজেটিয়ান নিজে, রাজার আন্ডারে থেকেই। এবং হিউয়েনসাংয়ের সাথে, এবং তারপর হিউয়েনসাংয়ের যারা সাথে ছিলেন সেই বুদ্ধিস্টদের সাথে, কারণ গাওজং এবং মূলত যারা পলিটিশিয়ান রয়েছেন তারা সব কনফুসিয়াস, এদের সময়ে, এবং এরা খুব একটা মহিলাদেরকে ভালো চোখে দেখতেন না, উজেটিয়ানকে তো একেবারেই নয়, কারণ তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল যে এর বাবার সেবাদাসী ছিল, এর কি করে সেবাদাসী হতে পারে, পরে বউ হয়ে যায়, পরে বিয়েও হয় দুজনের। এবং সে কি করে রাজ্য চালায়? হ্যাঁ, রানী হতে পারবে না। হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে রানী হয়ে যায়, মানে বিয়ে করে, এবং এই কনফুসিয়াসদের সরিয়ে বুদ্ধিস্ট যারা তাদেরকে বেশি প্রচার করানো শুরু করে, তাদেরকে বেশি প্যাট্রনাইজ করা শুরু করে, স্তূপ বানানো শুরু করে, মনেস্ট্রিতে আরও বেশি উপঢৌকন দেওয়া ইত্যাদি দেওয়া শুরু করে। এই করে করে এবং ভারতবর্ষ থেকে প্রচুর স্থাপত্যবিদ, অ্যাস্ট্রোনমার এদেরকে উজেটিয়ান আনতে থাকে। 683 খ্রিস্টাব্দে গাওজং মারা যান। উজেটিয়ান দেখলেন যে এবার ছেলেকে রাজা করি, কিন্তু ছেলে আর তার বউ এর কথা শুনে চলবে না, বুঝলো, তাদেরকে পাঠিয়ে দিল এক্সাইলে, নিজে রানী হয়ে বসলেন উজেটিয়ান। এই একমাত্র রানী, এই হচ্ছেন একমাত্র রানী। 684-তে উনি রানী হয়ে উঠলেন, এবং তখন প্রচুর ইন্ডিয়ান বুদ্ধিস্ট এবং ওখানকার বুদ্ধিস্ট যাদেরকে নওবাহার থেকে ইত্যাদি জায়গা থেকে তারা উঠে আসছেন, তারা বিভিন্নভাবে তারা ইম্পর্টেন্ট হয়ে উঠলেন উজেটিয়ানের কাছে, তারাই রাজত্বটা মূলত চালাচ্ছেন। এবং সেইভাবেই বৌদ্ধ ধর্মের যে প্রসার এবং প্রচার সেটা চীনের, মানে চীন দেশে হলো এর হাত ধরেই বেশিটা। এই হলো এই উজেটিয়ানের ইতিহাস আর কি। তখন গৌতম সিদ্ধার্থ বলে একজন গেছিলেন বরাহমিহিরের অ্যাস্ট্রোনমি নিয়ে চায়নাতে, যেখান থেকে চাইনিজ ক্যালেন্ডার এবং অন্যান্য জিনিসের অনেক পাওয়া গেছে বলে জানা যায়, এবং তিনি জিরোর কনসেপ্টটাও নিয়ে গেছিলেন। তার মানে কিছু কিছু ক্ষেত্রে চায়নার ইতিহাসকে খুবই গৌরবান্বিত করে দেখানো হয়, কিন্তু সেক্ষেত্রে ভারতবর্ষের বা ভারতীয় ভূখণ্ডের একটা বিরাট ভূমিকা আছে তাদের ইতিহাসকে শেপ করাতে। এই যে প্যাট্রনাইজেশন উজেটিয়ান করেছিলেন তার কারণেই কিন্তু চায়নাতে এত বেশি বুদ্ধিস্ট। এবার আমাদের উত্তর পূর্ব হয়ে গেল, এবার আমরা আসছি দক্ষিণ পূর্ব এশিয়া, সেখানকার ইতিহাসে। পল্লব সাম্রাজ্যের কথা আমরা শুনেছি। এই পল্লব সাম্রাজ্যের নরসিংহ বর্মন, তার আগে পল্লব মহেন্দ্র বর্মনের সময় থেকেই পল্লব সাম্রাজ্য খুব পল্লব রাজত্ব আর কি, পল্লব কি বলে এটাকে, সাম্রাজ্য, হ্যাঁ পল্লব সাম্রাজ্য ফুলে ফেপে ওঠে, এবং এরা প্রচণ্ড ক্রিয়েটিভ ছিলেন। এই সময়ে আমরা দেখছি বিভিন্ন মূর্তি, আবার দক্ষিণ ভারতে প্রথম মূর্তি তৈরি হওয়া শুরু হচ্ছে, এবং ভক্তি আন্দোলনটা তখন কিন্তু প্রকাশ পাচ্ছে। আবার বলছি, ভক্তি আন্দোলনের আগে ভারতবর্ষে পূজার কোনো কনসেপ্ট ছিল না, মূর্তি পূজার কোনো কনসেপ্ট ছিল না, পূজারই কনসেপ্ট ছিল না, কারণ যজ্ঞ হচ্ছে। ভক্তি আন্দোলন হয়ে প্রথম আইডল তৈরি হলো, এবং আইডল তৈরি হলো বলে আইডল ওয়ার্শিপ তৈরি হলো। এতে 630-30 সময় এই নরসিংহবর্মন রাজা হলেন, এবং উনি ব্যবসাতে শুরু করলেন। রোমান সাম্রাজ্য ততদিনে পতনের মুখে পড়ে গেছে, কাজেই ওয়েস্টার্ন যে লোহিত সাগরের ব্যবসাটা সেটা কমে এসছে। এবার অন্য কোনো দিকে দেখতে হবে, দক্ষিণ পূর্ব এশিয়া। পল্লবদের সময় একজনের কথা না বললে ভুল হয়, তার হচ্ছে ডান্ডিন।
ডান্ডিন অ্যাকচুয়ালি প্রায় প্রথম যিনি সংস্কৃতে মানে গদ্য সংস্কৃত লেখেন এবং কাব্যদর্শ বিভিন্ন রামায়ণ মহাভারত অনুবাদ করে উনি সংস্কৃতটাকে একটা অন্য জায়গায় নিয়ে চলে যান, খুব পপুলার করেন। সাউথ ইন্ডিয়ান কিন্তু তামিল লোক ছিলেন। এর বন্ধু ছিলেন কিন্তু একজন যার নাম আমরা প্রায়ই ইউজ করি, তার নাম হচ্ছে মান্ধাতার। মান্ধাতা আমল। মান্ধাতার ছিলেন একজন আর্কিটেক্ট বা স্কাল্পটার। তো এই স্কাল্পটার মান্ধাতারের বন্ধু ডান্ডিন। এই মান্ধাতা বোধহয় সেই মান্ধাতা নয়। এই মান্ধাতারই সেই মান্ধাতার। তাই? হ্যাঁ, মান্ধাতার আমল মানে এটা 6ষ্ঠ শতাব্দী 7ম শতাব্দীর কথা। কিন্তু মহাভারতে কিন্তু অন্য মান্ধাতার কথা আছে। তাই? অন্য মান্ধাতা সেটা কিন্তু রামেরও আগে। আচ্ছা, চলো ঠিক আছে, ফির নেই বলতে। তো এই মান্ধাতার চলছে। তো এবার ব্যবসাটা শুরু হলো ইস্টের দিকে, মানে দক্ষিণ পূর্ব এশিয়া। কেন? কারণ সুমাত্রা এবং ব্যাংককের যে এলাকাটা আর কি, মানে তোর কি নাম, থাইল্যান্ড, এখানে প্রচুর সোনার খনি আছে। এই সোনাটা ভারতবর্ষের চাই, তাই ওদিকে ব্যবসা শুরু হলো সোনা আনার জন্য, এবং ওগুলোই এক্সপোর্ট হচ্ছে মূলত। এবং তার সাথে সাথে ছড়িয়ে যাচ্ছে বুদ্ধিজম। প্রাথমিকভাবে বুদ্ধিজম ছড়াচ্ছে ওদিকটাতে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বেশিরভাগ হচ্ছে এই দিকটাতে, থাইল্যান্ড, এদিকে ছড়িয়ে যাচ্ছে এবং সংস্কৃত ছড়াচ্ছে। কারণ তার আগে অবধি ওই সমস্ত জায়গায় কোনো লিখিত স্ক্রিপ্ট ছিল না, ভাষা ছিল না, খুব ডেভেলপড ভাষা নয় ওখানকার। সংস্কৃতটা একটা ভাষা, এলিট ভাষা হিসেবে এলো। রাজারা প্রথম ওই সংস্কৃতটা নিলেন এবং তারপরে জনগণও নিল, যেই কারণে এখনও পর্যন্ত অন্তত ইন্দোনেশিয়ার নামগুলো সংস্কৃত এবং এই বিভিন্ন এপিক থেকে নেওয়া। হ্যাঁ, ওরা লেখে এমনভাবে যেটা হয়তো বোঝা যায় না, কিন্তু সুকর্ণ ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট, সোকার্ণ বলে সুকর্ণ, সুবর্ণভূমি এয়ারপোর্ট, স্বর্ণভূমি এয়ারপোর্ট বলে ওরা। এমনি করে ইন্দোনেশিয়ার নাম দেখলে পরে মোটামুটি বোঝা যায় সংস্কৃতটা ছড়িয়ে যায়। কিন্তু সংস্কৃতটা ছড়ায় প্লাস বুদ্ধিজম ছড়ায়, হিন্দুইজম নয়। কারণ শ্রীবিজয় এম্পায়ার ইত্যাদি এম্পায়ারে প্রচুরভাবে বুদ্ধিজম ছড়ায়। ব্যাধপুরা বলে ওখানে একটা, ওই যেমনভাবে পুরনো সময়ে একটা ইন্ডিয়ান ভিলেজ ছিল মেসোপটেমিয়া, তেমনি করে ব্যাধপুরা বলে একটা ইন্ডিয়ান ভিলেজ, ট্রেডিং ভিলেজ তৈরি হয় ইন্দোনেশিয়ায়, যেগুলো এখনও রয়েছে। এবার বুদ্ধিজমের সবচেয়ে বড় যে মনুমেন্ট সারা পৃথিবীতে, সেটা হচ্ছে বড়বুদুর স্তূপ। বড়বুদুর স্তূপের গল্পর জন্য একটুখানি আমরা বলি যে বজ্রবোধি বলে একজন, যিনি নালন্দায় যান, পড়াশোনা করেন, মূলত পল্লব প্রিন্স, কিন্তু পল্লব যুবরাজ, তিনি ওখানে যান নালন্দায় পড়াশোনা করে উনি তান্ত্রিক বুদ্ধিজম বের করেন একটা, যেটাকে বজ্রযান বলে। এই বজ্রবোধি থেকে বজ্রযান এলো, এবং বজ্রযান বুদ্ধিজম উনি যখন চায়না যাওয়া শুরু করেন, কারণ চায়নাতে ওনাকে যেতে হবে, তখন উনি সুমাত্রা, জাভা এই অঞ্চলটা দিয়ে যাওয়া শুরু করেন। কাজে এখানেই এটা প্রচার এবং প্রসার করেন, বিভিন্ন রাজাকে বুদ্ধিজমে কনভার্ট করেন, ওনার একটি শিষ্য তৈরি হয়। তার মানে এর আগে বজ্রযান বুদ্ধিজমের কোনো বজ্রবোধি থেকেই এসছে। 7ম শতাব্দীতে বজ্রবোধি তিনি বজ্রযান বুদ্ধিজম চালু করেন। আচ্ছা, কারণ তখন তো মূল ভারতীয় ভূখণ্ডে আবার হিন্দুইজম খুব স্ট্রং হচ্ছে, তাকে একটা কাউন্টার করার জন্য তান্ত্রিক পদ্ধতিগুলোকে বুদ্ধিজমেও নেওয়া হলো। তান্ত্রিক বুদ্ধিজমটা সেখান থেকে আসে। বেশ। এবং ওনার শিষ্য অমোঘ বীর্য, তার শিষ্য হুইগাও, তার শিষ্য বিয়েন হং, যিনি বড়বুদুর স্তূপ বানান। তো এবং কোরিয়াতে যে কুকাই, যার থ্রুতে বুদ্ধিজম পৌঁছয় মূলত, যেটা প্রচার এবং প্রসার পায়, সে ওই এদেরই শিষ্য, বজ্রযান বুদ্ধিজম। তো এইভাবে ধীরে ধীরে ওদিকে বুদ্ধিজমটা প্রচার এবং প্রসার পেল। কম্বোডিয়ার ক্ষেত্রে একটু আলাদা। কম্বোডিয়ার ক্ষেত্রে মূলত বুদ্ধিজম পৌঁছয় না, কম্বোডিয়ার ক্ষেত্রে পৌঁছয় হিন্দুইজম। কারণ এক দল ছিলেন, শিব ভক্ত ছিলেন, যারা নিজেদেরকে পশুপত বলতেন, ছাইটাই মেখে টেকে থাকতেন আর কি। এরা গিয়ে ওখানে রাজাকে বিভিন্ন রকমভাবে বোঝান ইত্যাদি করেন, এবং তারপর রাজারা হয়ে যান শৈব হয়ে যান, এবং কম্বোডিয়াতে
হিন্দু ধর্ম প্রচার পায় এবং সংস্কৃত প্রচার পায়। এ সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যে ওখানকার যে জিওগ্রাফিক্যাল এরিয়াগুলো, সেই এরিয়াগুলোকে ওরা বিভিন্ন ভারতীয় মহাকাব্যের এরিয়া হিসেবে আইডেন্টিফাইড করা শুরু করে। যেমন মাউন্ট মেরু, মেরু পর্বতের নামে মাউন্ট মেরু এখন রয়েছে। আচ্ছা, গোবর্ধন পর্বত ওখানেও রয়েছে, মহেন্দ্র পর্বত ওখানেও রয়েছে, এগুলো রিনেম করা হয়। এবং সেই সময় 927 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের সবচেয়ে বড় মন্দির, যেটা ভারতবর্ষে তখন চোল সাম্রাজ্য, তো সেখানে তখন আঙ্কর ভাট তৈরি হয়। গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে ভারতবর্ষ থেকে, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে ভারতবর্ষের কোনো ঔপনিবেশিক ওখানে কিছু হয়নি। ভারতীয় পশুপতরা এবং বুদ্ধিস্ট মঙ্করা ওখানে গেছেন, ধর্মপ্রচার করেছেন, ওখানকার রাজাদেরকে কনভার্ট করেছেন, তারা কিন্তু এই জিনিসগুলো বানিয়েছেন। কাজে ভারতের এক্সপোর্ট যেটা হয়েছে সেটা ভারতের পলিটিক্স এক্সপোর্ট হয়নি, মানে ভারতের রাজত্ব এক্সপোর্ট হয়নি, উপনিবেশ তৈরি করেনি, বাট ফিলোসফিটা এক্সপোর্ট হয়েছে। তার ফলে ওই জায়গাগুলো অনেক বেশি ভারতীয়, মানে ভারতের সফট পাওয়ারটা গেছে বেসিক্যালি। হ্যাঁ, তার মানে উপনিবেশ যাকে বলে সেটা তো হলো যে শাসন করা, বাট এখানে সেইটা ঘটে। ভারতীয়রা শাসন ওখানে সেভাবে ডাইরেক্টলি করেনি, ব্যবসা করেছে, কিন্তু ইনডিরেক্ট একটা যোগাযোগ এবং ইনডিরেক্ট মানে অ্যাকচুয়ালি ডিরেক্টই প্রভাব সেই পুরোটার উপর ভারতীয় ভূখণ্ড থেকে গেছে। এবার যেটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, যে ভারতের জ্ঞান, একটা তো আমরা স্পিরিচুয়ালিটি দেখলাম, রাজনীতি দেখলাম, ভারতের জ্ঞানগম্যি সারা পৃথিবীতে ছড়ালো কী করে। ওই বলছিলাম ভারতের নিউমেরিক্যাল সিস্টেম, এটা কি করে ওখানে গেল, ভারতের অ্যাস্ট্রোনমি কি করে গেল। আর্যভট্টের কথা আমরা জানি, আর্যভট্ট মোটামুটি 5ম শতাব্দীর মানুষ। আর্যভট্ট পাটলিপুত্র থেকে, তিনি ওই অ্যারিথমেটিক, স্কোয়ার রুট, অ্যালজেব্রার যে বীজগণিত, অ্যালজেব্রা কথাটাতে আমরা আসবো পরে, অ্যালজেব্রার নাম অ্যালজেব্রা কেন, তো বীজগণিত ইত্যাদি বানাচ্ছেন। ব্রহ্মগুপ্ত প্রথম জিরোকে ডিফাইন করলেন, কারণ জিরো ডট হিসেবে ইউজ হচ্ছে 150 খ্রিস্টাব্দে গোয়ালিয়রের একটা মন্দিরে প্রথম সেটার উল্লেখ পাওয়া যায়। তার আগেও নিশ্চয়ই হয়েছে, মানে নাগার্জুনের শূন্যতার কনসেপ্ট থেকে এসেছে। কিন্তু ডিফাইন করতে হবে যে একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে মাইনাস করলে যেটা থাকে সেটা হচ্ছে জিরোকে কিছুর সাথে বসালে পরে সেটা 10 গুণ হয়ে যায়। ডেসিমাল সিস্টেমের জিরোর ব্যবহার দশমিকের ক্ষেত্রে। তারপর ধর জিরোর সাথে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে সেটা 0 হয়। এই যে গুণগুলো ডিফাইন করা, এটা ব্রহ্মগুপ্ত করলেন। ছজক বলে একজন ছিলেন, তিনি অ্যাকাউন্টিংয়ে এটার কী ব্যবহার হয় ওজনের ক্ষেত্রে সেটা ব্যবহার বের করলেন। তো এই করে মোটামুটি ভারতবর্ষের ম্যাথমেটিক্সটা একটা তৈরি হলো। এবার আমরা আসি 664 খ্রিস্টাব্দে। এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেকগুলো গল্প একসাথে বলেছি, এবার 664টা একটা পিভটাল পয়েন্ট। 664তে ব্রহ্মগুপ্ত ফাইনালাইজ করছেন উজ্জয়নে নিজের জিরোর কনসেপ্ট। 664তে গৌতম সিদ্ধার্থের সাথে উজেটিয়ান ওখানে প্ল্যান করছেন কু করার জন্যে চায়নাতে। পল্লবরা 664 খ্রিস্টাব্দে অনুরাধপুরা মানে শ্রীলঙ্কাকে অ্যাটাক করবেন এবং তারপরে ব্যবসা বাড়াবেন, এই জিনিসটা তৈরি হচ্ছে। ডান্ডিন 664 খ্রিস্টাব্দে তার এপিক ফাইনালাইজ করেছেন। এবং পশুপত যারা, তারা খামের যে রাজ্য মানে কাম্বোডিয়ার রাজ্য, সেই খামের রাজ্যে প্রবেশ করছেন। এই 664 খ্রিস্টাব্দটা ইম্পর্টেন্ট। এই সময় ততদিনে ইসলাম বেড়ে চলেছে এবং ইসলাম ক্যালিফেট বা খিলাফত যেটাকে বলে আর কি, খলিফাদের, তারা এসে গেছেন। বাগদাদ হচ্ছে তাদের মূল জায়গা। এবং এদের এক প্রধানমন্ত্রী ছিলেন যার নাম হচ্ছে বার্মাক মনসুর। ক্যালিফ মনসুরের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্মাক। এই বার্মাকের ইতিহাসটা কি? বার্মাক নওবাহারের ছেলে, সেই নওবাহার, গান্ধারের নওবাহার, এবং উনি বুদ্ধিস্ট ছিলেন। উনি আমার বাবা বুদ্ধিস্ট ছিলেন। যখন গান্ধারে আক্রমণ করে এই ক্যালিফের সৈন্যরা, তখন বার্মা কাশ্মীরে গেছেন বুদ্ধিজমের বাকি কিছু এবং ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি, ম্যাথমেটিক্স এসব শিখতে। পরে যখন আসেন তখন তাকে নিয়ে যাওয়া হয় এবং হস্টেজ করে রাখা হয়। কিন্তু সেই সময় তখনকার খলিফ যে, তার ছেলের সাথে ইনি পড়াশোনা করেন, পরে সেই খলিফা হয় এবং একে বার্মাককে করে প্রধানমন্ত্রী।
অর্থাৎ খলিফাদের যে মানে ইসলামিক ক্যালিফেট যেটা বাগদাদে, এবং বাগদাদের আরবান প্ল্যানিংটা হয় বার্মাকের কথায়। তার মানে বুদ্ধিজমের একটা প্রভাব আছে। বুদ্ধিজম শুধু নয়, ইন্ডিয়ান পুরো সিস্টেমটার, কারণ বার্মাক কথাটা এসছে প্রমুখ থেকে। গান্ধারের যারা রাজত্ব করতেন তাদেরকে বলা হতো প্রমুখ। প্রমুখ মানে সংস্কৃততে যে কথাটার মানে হলো যে প্রধান। তো প্রমুখ থেকে এসছে বার্মাক। পরে উনি ইসলামে কনভার্ট হয়ে যান, তখন তার নাম ইবনে বার্মাক হয়, কিন্তু ইনি ছিলেন। তো এই বাগদাদের সিটি প্ল্যানিং, বাগদাদ তখন বড় শহর তৈরি করছেন ক্যালিফ মনসুরের বার্মাকের সাথে কথা বলে তখন এনে তৈরি হলো প্রথম এটা সিটি তৈরি হলো। বিভিন্ন রাজত্বের সাথে রাজ্যের সাথে আদান প্রদান চলছে। সিন্ধের রাজা দেখলেন যে এরা খুব বড় সৈন্য, এদের সাথে লড়াই করলে পরে তো আমরা হেরে যেতে পারি, তো উপঢৌকন পাঠাবেন। বার্মাক চেয়ে পাঠালেন একটা অদ্ভুত জিনিস, বললেন আমাকে সিন্ধ হিন্দ পাঠাতে হবে। সিন্ধ হিন্দ হচ্ছে সেই বই যেটা ব্রহ্মগুপ্ত লিখেছেন। নাম্বার সিস্টেম এবং জিরোকে ডিফাইন করা, অ্যাস্ট্রোনমি, নাম্বার সিস্টেম, ক্যালেন্ডারের এই পুরো ব্যাপারটা বার্মাক বললেন তুমি পাঠাও। তো এই সিন্ধ হিন্দ গিয়ে পৌঁছলো বাগদাদে, এবং সেখানে তারপর ওটার আরবিকে ওটা ট্রান্সলেশন হলো ওটা ওখানে। এবং বার্মাক যেহেতু ইন্ডিয়ার দেখে এসছে নবহারের থেকে, নবহারের মনেস্ট্রিতে উনি পড়াশোনা করেছেন, কাশ্মীরেও পড়াশোনা করেছেন, কাজে ওই লাইব্রেরি বানানোর কনসেপ্ট তৈরি হলো বাগদাদে। তখন লাইব্রেরি, পড়াশোনা, এবং কালিফ মনসুর নিজেও খুব শিক্ষা সংস্কৃতির দিকে এই সবাই এরা খুব মন দিতেন। প্রথম ভারতীয় চিকিৎসকদের নিয়ে গেলেন বার্মাক এখান থেকে। তার মধ্যে নামটা কি, মানকা বলে একজন চিকিৎসক, যাকে প্রধান করলেন বিমারিস্তানে বার্মাক বলে ইসলামিক এরিয়ার প্রথম হসপিটাল। আধুনিক হাসপাতালের যে প্রথম কনসেপ্ট সেটা হচ্ছে বিমারিস্তানে বার্মাক থেকে, এবং সেটা একজন ভারতীয় ডাক্তার গিয়ে প্রথম চেয়ারম্যান যেটা ছিলেন বার্মাকে, বিমারিস্তানে বার্মাকে, সে হচ্ছে মানকা, যাকে বার্মাক নিয়ে গেছিলেন ভারত থেকে। এইগুলো তৈরি হলো। এবার তার ছেলে বার্মাকের, এবার এই বার্মাকের সাথে মনসুরের যে সম্পর্কটা, এটা প্রায় রক্তের সম্পর্কে পরিণত হয়, কারণ এদের স্ত্রীরা একজন আরেকজনের ছেলেকে দুগ্ধপান করাতেন, স্তন্যপান করাতেন। কাজে 4 জেনারেশন অবধি এদের মধ্যে এই সম্পর্কই থাকে যে একজন খলিফা হবেন, পর অন্যজন তার প্রধানমন্ত্রী হবেন। আচ্ছা। তার ছেলে ইয়াহিয়া, বার্মাকের ছেলে, সে শতরঞ্জ বা চেসকে নিয়ে যান ওখানে, চেস পপুলার করেন, এনশিয়েন্ট ইন্ডিয়ান কালচার। তার ছেলে হচ্ছে জাফর, যিনি হারুন আল রশিদ, খলিফা হারুন আল রশিদ বিরাট বড়, তার প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রচণ্ড ভালো বন্ধু ছিলেন দুজন। একসময় জাফরকে যদিও মেরে ফেলা হয়, এবং কিন্তু আরবিয়ান নাইটসের সমস্ত গল্পে তুই দেখবি হারুন আল রশিদ এবং জাফরের বন্ধুত্বের কাহিনী প্রচুর আছে। তো এইভাবে ব্যাপারটা ওখানে পৌঁছয়। তো জাফরকে মেরে ফেলার পরে, কারণ মনে হয়েছিল যে বোধহয় জাফরের সাথে কিছু ঝামেলা আছে, মেরে ফেলার পরে ব্যাপারটা চলে যায় অনেকটা ইন্ডিয়ার থেকে ইম্পোর্টটা। কিন্তু সে সময় মোহাম্মদ ইবনে বুসা খোয়ারিজমি বলে এক ভদ্রলোক ছিলেন, লাইব্রেরিটা তো রয়েছে, তিনি সিন্ধিন দেখে, শুধু মনসুর এবং এরা কিন্তু শুধুমাত্র ভারত থেকে আনেননি, টোলেমি, ইউক্লিড, এদের সবার বই এনেছিলেন। কিন্তু খোয়ারিজমি প্রথম ভারতের সিন্ধিন ইত্যাদি থেকে একটা বের করে একটা বই লেখেন, যেই বইটার নাম হচ্ছে কিতাব আল জাবার। কিতাব আল জাবার, এবং তার পরের লাইনটা ছিল দ্য কম্পেন্ডিয়াম অফ ক্যালকুলেশনস অ্যাকর্ডিং টু হিন্দু মেথডস। তার মানে এই যে অ্যালজেব্রা বিষয়টা, যেটা আমাদের জীবনে অনেক জ্বালিয়েছে, আমার ধারণা আপনাদেরকেও, তার মানে এই বিষয়টা এই আল জাবার থেকেই এসছে। কিতাব আল জাবার থেকে অ্যালজেব্রা এসছে। শুধু অ্যালজেব্রা মানে বেসিক কনসেপ্ট নয়, সেখানে ওই আর্যভট্ট, বরাহমির, তারপরে অন্যান্য যারা ছিল সিন্ধিনদের থ্রুতে যা যা পৌঁছেছে ওখানে, অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন, নাম্বার সিস্টেম, সবই, কোয়াড্রেটিক ইকুয়েশনস, স্ফেরিক্যাল জিওমেট্রি, হ্যাঁ, এই সমস্ত কিছু কিতাব আল জাবারে ছিল, যেখান থেকে অ্যালজেব্রা তৈরি হয়। অ্যালগরিদম এই বইটাতেই ছিল। আজকের দিনে অ্যালগরিদম, অ্যাল দিয়ে যত ম্যাথমেটিক্যাল বা অ্যাস্ট্রোনমিক্যাল কনসেপ্ট, সেগুলো সব এখান থেকে এসছে, কিতাব আল জাবার থেকে। কারণ আল কথাটা তো সবচেয়ে বেশি ওই দিকটাতেই প্রচলিত ছিল। এবং তখন ইউনিভার্সিটিও তৈরি হওয়া শুরু হয়।
ইউনিভার্সিটি তৈরির কনসেপ্ট কোত্থেকে আসে? নালন্দার ইয়ের থেকে। এখন অবধি মাদ্রাসা তৈরি হয়, যেহেতু এরা খুব শিক্ষা সংস্কৃতিতে খুব মন দিতেন, কাজেই লাইব্রেরি বানিয়েছিলেন, ওই বড় লাইব্রেরি যেখানে সব বই রাখা থাকবে, টলেমি, ইউক্লিড এবং সিন্ধ, সেটার কনসেপ্ট আসে নালন্দা থেকে। মাদ্রাসা তৈরি হয় প্রচুর, সেই প্রথম মাদ্রাসার কনসেপ্ট থেকে কিন্তু সারা পৃথিবীর যে আজকের আধুনিক যুগের ইউনিভার্সিটি, তার কনসেপ্টের শুরু কিন্তু মাদ্রাসা থেকে। কিন্তু সেই মাদ্রাসার কনসেপ্টটারও পেছনে রয়েছে নালন্দা ইউনিভার্সিটি কনসেপ্ট। তার মানে বলা যেতে পারে যে সারা পৃথিবীর যে এডুকেশন সিস্টেম, তার পেছনে সবচেয়ে বড় ইন্সপিরেশন হলো নালন্দা ইউনিভার্সিটি। একদমই নালন্দা বিশ্ববিদ্যালয়। তক্ষশিলা নয়, বিক্রমশিলা নয় কিন্তু, কারণ যেহেতু হিউয়েন সাং নালন্দার কথাই লিখেছেন হ্যাঁ ডিটেইলে, ওটাই স্ট্রাকচার। কারণ ওখানে লেকচার হল ছিল, ওখানে হস্টেল ছিল, ওইভাবে পড়াশোনা করা হতো, ওখানে গুরুরা থাকতেন। সেটা কিন্তু ইন্ডিয়ান গুরু পরম্পরায় পড়ানো হচ্ছে না। হ্যাঁ, ওটা একটা মানে বিশ্ববিদ্যালয়ের মতো ব্যাপার করে পড়ানো হচ্ছে, এবং সেখানে অত রকম সাবজেক্ট পড়ানো হচ্ছে। হ্যাঁ, এবার এই অ্যালজেব্রা এর অনেক পরে, বেশ কিছুদিন পরে, 1100 খ্রিস্টাব্দ নাগাদ ফিব্রোনাচি পৌঁছন ওইখানে। কারণ তখন ওই জায়গা থেকে আরও ইনফ্লুয়েন্স কমে গেছে, স্প্যানিশরা এসে গেছে ক্রুসেডের থ্রুতে। ফিব্রোনাচি এটা পড়েন এবং লিবার অ্যাবাসি লেখেন। লিবার অ্যাবাসিতে স্পেসিফিক্যালি লেখা হয় যে লিবার অ্যাবাসির একটা পার্ট যেটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম কি, সেখানে নাম্বার সিস্টেম এবং ফিব্রোনাচি সিকোয়েন্স থাকে। এই যে ফিব্রোনাচির যে পুরো বিষয়টা, সেটা ওখান থেকেই আসে। আচ্ছা, নাম্বার সিস্টেম আমরা আরও অন্যান্য বই থেকেও কথা বলেছি যে আজকের অ্যাকাউন্টিং এবং নাম্বার সিস্টেমের পুরো রোমান নাম্বার সিস্টেম গিয়ে যে এই নাম্বার সিস্টেম এলো, সেটার কারণ হচ্ছে এই নিউমেরিক্যালসগুলো, যেটা ফিব্রোনাচি নিয়ে গেছিলেন লিবার অ্যাবাসি দিয়ে। ফিব্রোনাচির রেফারেন্স বুক ছিল কিতাব আল জাবার, যেটার রেফারেন্স বুক হচ্ছে সিন্ধ, আর সেটার সোর্স হলো আমাদের দেশ ব্রহ্মগুপ্ত। তো এই কারণে মানে ইউরোপে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটাকে অ্যারাবিক নিউমেরিক্যালস বলা হয়। এখন ঐতিহাসিকভাবে এগুলো প্রমাণ হওয়ার পরে এটাকে ইন্দো অ্যারাবিক নিউমেরিক্যালস বলা শুরু হচ্ছে। আসলে তো ইন্দো ইন্ডিয়ান নিউমেরোলজি। মানে অশোকের সময় তো নিশ্চয়ই আরব দেশে তৈরি হয়নি। অশোকের এই বইটাতে যারা পড়বেন তারা দেখবেন যে অশোকের সময় কীভাবে 1 2 3 4 করে 0 অবধি লেখা হতো। 2 5 7 এবং 0 একই রকম রয়ে গেছে, খানিকটা 9ও একরকম দেখতে এখন অবধি। তো এইভাবে ধীরে ধীরে পৌঁছলো। এদিকে ভারতের কি হলো? ভারতে আনফর্চুনেটলি এই যে শিক্ষা দীক্ষায় যে সমৃদ্ধ যেই মানুষগুলো যারা ক্যালিফেট চালাচ্ছেন, তারা ভারতে এলেন না আক্রমণ করতে। ভারতে যারা যেই ইসলামিক রুলাররা আক্রমণ করতেন, রুলার না, যারা আক্রমণ করতে এলেন, তারা মূলত শিক্ষা দীক্ষার বাইরে থেকে লুট করতে এলেন। কারণ ততদিনে ভারত ব্যবসা ট্যাবসা করে একটা প্রচণ্ড সমৃদ্ধ দেশ হয়ে গেছে, এবং সেই খবরটা নিশ্চয়ই সারা পৃথিবীতেই ছড়িয়েছে। যদি এরা আসতেন তাহলে সম্ভবত দুটো সংস্কৃতি মিলে একটা ভালো জায়গা তৈরি হতে পারত। কিন্তু এলেন অন্য মুসলিমরা, অন্য মুসলিম রাজারা লুট করতে প্রধানত। তা সত্ত্বেও আমির খুসরু ইত্যাদি এনারা কিন্তু হিন্দু মুসলিম সংস্কৃতি মিলিয়ে একটা সিনক্রেটিক রিলিজিয়ন যেটাকে বলে বা সিনক্রেটিক কালচার, সেটা তৈরি করেছিলেন। কাওয়ালি তৈরি হলো, ওদিক থেকে সুফি, পারস্য দেশ থেকে সুফিরা এলো, সেটা ভারতবর্ষের মিউজিক এবং কালচারকে অনেক সমৃদ্ধ করলো। এরপরে আমরা শেষ করি চেঙ্গিস খাঁ দিয়ে। চেঙ্গিস খাঁ মোটামুটি মঙ্গোলিয়া থেকে আস্তে আস্তে চায়না হয়ে ইন্ডিয়াতে কিন্তু ঢুকলেন না। ইন্ডিয়াতে না ঢুকে একটা গন্ডার দেখে তার খুব খারাপ লেগেছিল, ফিরে চলে গেলেন। খারাপ লেগেছিল মানে তার মনে হয়েছিল গন্ডারটা দেখাটা শুভ না, অশুভ। তিনি ফিরে চলে গেলেন, ইন্ডিয়াতে ঢুকলেন না। কাজে ইন্ডিয়াটা আলাদা থেকে গেল চেঙ্গিস খানের সাম্রাজ্য থেকে। ফলে ইন্ডিয়া থেকে বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল, কারণ বাকিটা পুরো চেঙ্গিস খানের রাজত্ব, ইন্ডিয়াটা নয়। তো কাজে ইন্ডিয়া থেকে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাওয়ার যে রাস্তাটা, সেটা চেঙ্গিস খানের রাজত্ব পেরিয়ে যেতে হবে, সেটা আর হলো না। ফলে ইন্ডিয়া থেকে বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল, এবং এই লুটতরাজটা হওয়ার ফলে ইন্ডিয়া থেকে প্রচুর সম্পদও বাইরে গেল। যেই সম্পদটা আবার পুনরুদ্ধার হলো এবং ভারতবর্ষ আবার সমৃদ্ধ হলো মুঘলদের সময় এসে, মূলত আকবরের সময় থেকে শুরু করে। সেই ইতিহাস আরেকদিন বলবো। কিন্তু আমরা মোটামুটি দেখলাম যে প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 11,000 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 3000 বছরের একটা খুবই সমৃদ্ধ ভারতবর্ষের ইতিহাস রয়েছে। এবং এই কথাটা যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন লেখা আছে এখানে,
সেটা হলো হাউ এনশিয়েন্ট ইন্ডিয়া ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড। আপনাদের আরেকবার দেখিয়ে দিই। হাউ এনশিয়েন্ট ইন্ডিয়া ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড। আমার মনে হয় সত্যি সেটা খুবই পরিষ্কারভাবে এই পডকাস্টের শেষে এসে আমরা একটা জায়গায় পৌঁছতে পারলাম, যেখানে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন রকম ইতিহাস আমরা পড়ি, বিভিন্ন রকম ইতিহাস আমরা পড়েছি। সিল্ক রুট নিয়ে এত কথা হয়েছে এবং বলা হয় বারবার, আমরা তো বহু জায়গায় শুনেছি, আপনারাও নিশ্চয়ই শুনেছেন, সিল্ক রুটই সব ছিল এবং সিল্ক রুট দিয়ে সব যাতায়াত করতো। এখানে একটা ইন্টারেস্টিং এবং কন্ট্রোভার্সিয়াল কথা বলবো। ভারতবর্ষের যারা স্বাধীনতার পরে যারা লিখেছেন আর কি, সে সময় চায়নায় একটা ঘটনা ঘটে যার কারণে সিল্ক রুটটাকে ভারতবর্ষে খুব গুরুত্ব দেওয়া শুরু হয়। উইলিয়াম ডেলিরেম্পের নিজেও বলেছেন এবং সবাই জানেন যে তারা সব লেফট হিস্টোরিয়ান ছিলেন ভারতবর্ষে, জওয়াহরলাল নেহরু যাদেরকে ইতিহাস লেখার দায়িত্ব দিয়েছিলেন। চায়না তখন মাও জেদং এসে গেছেন, তো কাজেই চায়নাকে গ্লোরিফাই করাটা কমিউনিজমের জন্য দরকার ছিল, একটু তাদের জন্য খুব ভালো লাগতো আর কি। সেই কারণে ভারতবর্ষের ইতিহাসেও এই হিস্টোরিয়ানরা সিল্ক রুটটাকে বেশি গ্লোরিফাই করেছেন, যদিও 1300-1400 খ্রিস্টাব্দের আগে সিল্ক রুটের কোনো অস্তিত্বই নেই। মানে ওই চেঙ্গিস খান এলেন, চেঙ্গিস খানের আগে অবধি সিল্ক রুটের কোনো অস্তিত্ব নেই। হোয়াট এভার, সেটা যেই কারণেই হয়ে থাক, বাট আমরা আজকে একটা এমন ইতিহাস জানতে পারলাম, যাতে এমন একটা ইতিহাস নিয়ে কথা বলতে পারলাম, যাতে আমাদের মনে হলো যে না, আসলে এই যে বারবার বলা হয়, এখন একটা নতুন ডিসকোর্স শুরু হয়েছে এবং সেটা হওয়া উচিত, যে এনশিয়েন্ট ইন্ডিয়ার হিস্ট্রি, যেই হিস্ট্রিটা সম্পর্কে আমাদেরকে জানানোই হয়নি, তার পেছনে পলিটিক্যাল কারণ আছে, তার পেছনে ঔপনিবেশিক কারণ আছে, ব্রিটিশ রাজ আছে, এই সমস্তটাই আছে। তার বাইরে এই ধরনের হিস্টোরিয়ান যারা নাকি যিনি একজন অত্যন্ত সেলিব্রেটেড হিস্টোরিয়ান, এবং তিনি এইরকম সত্য যখন তুলে ধরেন তখন সত্যি সেটা খুব ফুলফিলিং লাগে। এখানে আরেকটাও কথা বলি, যেমন আমি কমিউনিস্ট হিস্টোরিয়ানদের কথা বললাম, তেমনি যে ডিসকোর্সটা এখন তৈরি হচ্ছে সেটার মধ্যে প্রচুর ভুল রয়েছে। ভারতবর্ষে বিমান উঠত, ভারতবর্ষে সব ছিল, পৃথিবীর সমস্ত জ্ঞানী ভারতবর্ষ থেকে দেয়া, তা কিন্তু সত্য নয়। লজিক্যালি এখানে সবচেয়ে প্রপারলি এক্সপ্লেইনড আছে। এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষ যে সারা পৃথিবীতে ছড়িয়েছে, হিন্দুইজমের থ্রুতে কিন্তু পৌঁছায়নি, বুদ্ধিজম দিয়ে পৌঁছেছে। ঠিক। এবং ভারতবর্ষ থেকে মূল যে এক্সপোর্টগুলো হয়েছে সেগুলো ধর্মের পরে হয়েছে, আগে ব্যবসা দিয়ে হয়েছে। তৃতীয় হচ্ছে যে ভারতবর্ষ থেকে অ্যাস্ট্রোনমি, ম্যাথমেটিক্স এগুলো যেমন গেছে, তেমনি অনেক কিছু ভারতবর্ষে এসছেও। তো মূলত বলার উদ্দেশ্য যে ভারতবর্ষ একটা গ্লোবালাইজড জায়গায় ছিল, সেইটার মধ্যে গোড়ামির কোনো জায়গাও আছে বলে আমার মনে হয় না। যে ওই জিনিসটা করে না আমরা সব জানতাম, ভুল। পরিষ্কার কথা হলো, লেফট বা রাইট কোনো চশমা বাদ দিয়ে সেই চশমাটা খুলে যদি ভারতের ইতিহাসটাকে আর একটু গভীরে গিয়ে দেখা যায়, তাহলে এই হলো ভারতের ইতিহাস, এই হলো ভারতের গৌরবময় ইতিহাস অ্যাকচুয়ালি। এবং সেই গৌরবের মধ্যে আমরা ভারতীয় হিসাবে, তারপর বিভিন্ন জিনিস হয়েছে, আমরা ভারতীয় হিসাবে আমাদের ইতিহাস জানার কারণটা কি, এটা নিয়ে আমরা অনেকদিন কথা বলেছি। ইতিহাস কেন জানতে হবে? আমাদের ভবিষ্যৎ এবং বর্তমানের জন্য ইতিহাস জানতে হবে, কারণ আমরা কোত্থেকে এসছি, আমাদের এক্স্যাক্ট অবস্থানটা কী ছিল দেশ হিসেবে, সেটা জানলে বোধহয় আমাদের মধ্যে হীনমন্যতা কমবে, প্রথম কথা। কারণ সেই হীনমন্যতা কিন্তু আমাদের মধ্যে ক্রিয়েট করা হয়েছে, বারবার হয়েছে, এবং পলিটিক্যালি হয়েছে, এবং খুবই স্ট্রংলি হয়েছে। এই নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকার কথা নয়, এবং এটা কোনো কন্ট্রোভার্সিয়াল কথা নয়, এটা সত্যি। সো আজকের এপিসোডের পর আমার মনে হয় ভারতীয় হিসাবে হীনমন্যতায় ভোগার তো আর কোনো কারণ নেই। এবং অ্যাট দ্য সেম টাইম আমি সত্যি থ্যাঙ্কফুল টু দিস পিপল, যারা এই ধরনের ইতিহাসকে এত স্ট্রংলি, এত পরিষ্কার করে নিয়ে আসে, এবং যেটা সত্যি আমাদের অজানাই থেকে যেত যদি এনারা না। আমি শুধু তোর কথায় অ্যাড করি যে ভারতীয় মানে কিন্তু এখানে ভারতীয় উপমহাদেশের মানুষ বলা হচ্ছে। একদমই তাই, একদমই। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকেও বলছি যে এটা কিন্তু আপনাদেরও ইতিহাস। ঠিক। 47-এ এই ভূখণ্ডটার নাম শুধু ইন্ডিয়া হয়ে যাওয়াতে এটার কথা শুধু হচ্ছে না, এটা কিন্তু পুরো ভারতবর্ষের কথা হচ্ছে, ভারতীয় ভূখণ্ড, ভারতীয় উপমহাদেশের কথা হচ্ছে। কারণ বড়বুদুরে যেইটা রয়েছে, বড়বুদুরে যেই বড় বুদ্ধিস্ট পিরামিড রয়েছে, তার প্রোটোটাইপ বা তার অনুপ্রেরণাটা এসছে বাংলাদেশে যেটা এখনও রয়েছে পাহাড়পুর স্তূপ থেকে।
অবশ্যই এটা আমাদের সবার অ্যাকচুয়ালি, আমরা তো মানে আমাদের তো কিছু দাগ দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, এবং তারপরেও বিভিন্ন জিনিস এখন চারিদিকে হচ্ছে, মানে বিভিন্ন রকমভাবে দুটো দেশের মধ্যে পলিটিক্যালি বিভিন্ন জিনিস করার চেষ্টা করা হচ্ছে, বাট এটা কিন্তু আমাদের সবার ইতিহাস। সো আজকের এপিসোড এখানেই শেষ করব, দেখা হবে পরের এপিসোডে। এবং ইতিহাস নিয়ে যখন এপিসোড হয় আমার তো দারুণ এক্সাইটেড লাগে, এবং সবসময় নতুন জিনিস জানার একটা ইন্টারেস্ট তো থাকি, এবং সেটা যদি সত্যি অজানা হয়। আজকের ইতিহাস তো আমার জন্য প্রায় অজানাই ছিল, বেশ কিছু জিনিস সত্যি নতুন করে জানলাম, আমার মনে হয় আপনারাও জানতে পারলেন। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। নিশ্চয়ই আসবো, অন্য কোনো রকম একটা ইতিহাস নিয়ে হতে পারে, অন্য কোনো নতুন নলেজ নিয়ে হতে পারে। আপনারা যতটা ভালোবাসা বৈঠককে দিচ্ছেন সেটা দিয়ে যাবেন, এবং পারলে চ্যানেলটাকে শেয়ার করবেন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is everything. Tada.